সম্মানিত ভিউয়ার্স, দেশ ও বিদেশে যে যেখান থেকে কুলাউড়া টিভি নিয়মিত লাইভ অনুষ্ঠান দেখছেন এবং পরবর্তী দেখবেন, আমি আতিকুল ইসলাম আপনাদের সাথে আছি। সালাম আদাব। আজকে লাইভ অনুষ্ঠানের শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি। আপনারা জানেন কুলাউড়া টিভি সমসাময়িক বিষয় নিয়ে গঠনমূলক আলোচনা, সমালোচনা এবং নিরীহ অবহেলিত মানুষকে নিয়ে কথা বলে কুলাউড়া টিভি। তো প্রিয় দর্শক, আজকে আমাদের সাথে অতিথি আছেন। আপনারা হয়তো জানেন কুলাউড়া মাটি ও মানুষের সুপরিচিত ব্যক্তিত্ব এবং রাজনীতিবিদ। আমি আপনাদের সাথে এই মুহূর্তে পরিচয় করে দিব। সর্বপ্রথমে আমাদের সাথে এই মুহূর্তে আছেন মোহাম্মদ বদরুজ্জামান সজল, সাধারণ সম্পাদক, কুলাউড়া উপজেলা বিএনপি। আপনাদের সাথে পরিচয় করে দিব মোহাম্মদ আব্দুল মুহিত সবুজ, দপ্তর সম্পাদক, কুলাউড়া উপজেলা বিএনপি। প্রিয় দর্শক, যে যেখানে আছেন, আমাদের এই কুলাউড়া টিভি লাইভ অনুষ্ঠানকে শেয়ার, কমেন্ট করে আপনারা থাকবেন এবং আমাদের সম্মানিত অতিথিবৃন্দকে যদি আপনারা কোনো প্রশ্ন করতে চান তাহলে আপনারা প্রশ্ন করতে পারবেন, উত্তর দেওয়ার চেষ্টা করবেন আমাদের অতিথিবৃন্দ। এই মুহূর্তে আমি চলে যাচ্ছি আমাদের বদরুজ্জামান সজল ভাইয়ের কাছে। আসসালামু আলাইকুম সজল ভাই, কেমন আছেন আপনি? জি, ভালো ভালো আছি, আলহামদুলিল্লাহ। আমি এই মুহূর্তে চলে যাব আমাদের মোহাম্মদ আব্দুল মহিদ সবুজ ভাইয়ের কাছে। সবুজ ভাই, আসসালামু আলাইকুম। আপনারা কেমন আছেন সবুজ ভাই? ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহর হুকুম ভালো, মাশাআল্লাহ। আশা করি আপনি ভালো আছেন। জি, আমি ভালো আছি। ভালো আছি, ধন্যবাদ। আজকে আমাদের সাথে কুলাউড়া টিভিকে সময় দেওয়ার জন্য আমি আব্দুল মুহিত সবুজ ভাই এবং বদরুজ্জামান সজল ভাইকে ধন্যবাদ জানাই আমাদের কুলাউড়া টিভির পক্ষ থেকে। আর বর্তমানে আসলে পৃথিবীতে মহামারীর কারণে বিভিন্ন ধরনের সমস্যা পৃথিবীতে, তাই আমরা দোয়া করি সব ভালো থাকা, সুস্থ থাকা, এটা কামনা করি। তো সর্বপ্রথম আমি চলে যাচ্ছি আমাদের আজকের সম্মানিত অতিথি আমাদের বদরুজ্জামান সজল ভাইয়ের কাছে। তো সজল ভাই, আমরা জানি যে আপনি কুলাউড়ার একজন বিএনপি সাধারণ সম্পাদক এবং আপনার ভূমিকা খুব বেশি আমরা জানি, সবসময় আমরা দেখে থাকি। তো আপনার কাছে আমার যে প্রশ্নটা থাকবে কুলাউড়া টিভির পক্ষ থেকে, যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি একটি বড় রাজনৈতিক দল, রাজনীতিতে আমরা জানি তাদের অনেক ইতিহাস রয়েছে, কিন্তু সম্প্রতিকালে বিএনপির কান্থি লঙ্ঘে চলছে, এর পিছনে কিসের ব্যর্থতা রয়েছে সেই সম্পর্কে আপনার কাছে জানতে চাচ্ছিলাম। ধন্যবাদ কুলাউড়া টিভি জনাব মোহাম্মদ আতিকুল ইসলাম। আপনাকে প্রথমেই আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং আমার কুলাউড়া উপজেলা বিএনপির পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন এবং ধন্যবাদ জানাই। এবং আপনার মাধ্যমে আমি প্রথমেই আপনার কুলাউড়া টিভির যারা কলা কুশলী রয়েছেন এবং আমাদের আজকের এই প্রোগ্রাম যারা পৃথিবীর বিভিন্ন অঞ্চল থেকে যারা দেখছেন, তাদের প্রত্যেককে আমি প্রথমেই আন্তরিক অভিনন্দন এবং ধন্যবাদ জানাচ্ছি। তো আপনি যে প্রশ্নটি করেছেন, আসলে বিএনপির বাংলাদেশ জাতীয়তাবাদী দল আপনারা জানেন বাংলাদেশের মধ্যে একটি বৃহৎ রাজনৈতিক সংগঠন। একটি রাজনৈতিক সংগঠনের ধরেন উত্থান পতন, সুসময় দুঃসময় মিলিয়েই একটা রাজনৈতিক দল পরিচালিত হয়। একটি রাজনৈতিক দলের সবসময় যে সুসময় থাকবে এমন কোনো কথা নয়। আমরা এই মুহূর্তে যে ক্রান্তিকাল আমরা অতিক্রম করছি, এটার একমাত্র কারণ হচ্ছে আপনি সহ পৃথিবীর সবাই জানে যে আজকের বাংলাদেশে গণতন্ত্র বলতে আমরা যেটুকু বুঝি সেই গণতন্ত্রের লেশ মাত্রটুকু আজকের বাংলাদেশে নেই। আজকে বাংলাদেশে আপনি সাধারণভাবে আপনি প্রতিবাদ করা, সত্য কথা বলা, কোনো অন্যায়ের বিরুদ্ধে আপনি কথা বলা বা প্রতিবাদ করার ন্যূনতম যে স্পেসটুকু একটি গণতান্ত্রিক রাষ্ট্র হিসাবে থাকা উচিত, সেই অবস্থান কিন্তু আজকের বাংলাদেশে কিন্তু অনুপস্থিত। সেই দিক থেকে আজকে আমরা আজকে বাংলাদেশ স্বাধীনতার পর থেকে এমন নাজুক পরিস্থিতি বাংলাদেশের তৈরি হয়নি আজকে বাংলাদেশের যে অবস্থা বর্তমানে চলছে। এবং এটার একমাত্র কারণ হচ্ছে যে পৃথিবীতে এমন কোন ধরনের অনেক ধরনের পৃথিবীতে অনেক
রাজনৈতিক কর্ম কৌশল কার্যক্রম পরিচালিত হয়, এটা স্বাভাবিক। কিন্তু বাংলাদেশে যে নির্বাচনের যে পদ্ধতি বা নির্বাচনের যে সিস্টেম চালু করা হয়েছে, এটা পৃথিবীর অন্য কোনো দেশে এই ধরনের কোন সিস্টেম বা দিনের বুথ রাতে হয়ে যাওয়া, এটা এই বাংলাদেশের আগে পৃথিবীর কোন দেশে হয়েছে কিনা এটা কিন্তু আমার জানা নেই। বাট আপনারা সংবাদ মাধ্যমে যারা কাজ করেন আপনারা হয়তো আরো ভালো বলতে পারবেন। এই যে দিনের ভোট রাতে করে যারা ক্ষমতায় আসে, যাদের ভিত্তি হচ্ছে সম্পূর্ণরূপে অবৈধ এবং অগণতান্ত্রিক উপায়ে, তাদের আমলে আজকের বাংলাদেশে মানুষ সুস্থ থাকা, মানুষ স্বাভাবিক থাকা, স্বাভাবিক চলাফেরা করা, একটা রাজনৈতিক দল হিসাবে অন্যায়কে অন্যায় বলা, অন্যায়ের প্রতিবাদ করা, রাষ্ট্র ব্যবস্থার কোনো একনায়কতান্ত্রিক অবস্থার প্রেক্ষিতে প্রতিবাদ করা, এই ধরনের কোনো সুযোগ এবং অবস্থা তো বাংলাদেশে নেই। এবং আপনারা জানেন যে আজকে আমাদের দলের হাজার হাজার নয়, শত শত নয়, আজকে লক্ষ 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 নেতাকর্মী আজকে আমাদের বাংলাদেশের গায়েবী মামলার মাধ্যমে কোর্টের বারান্দা এবং বাড়ি এই দুই জায়গায় ছুটতে হচ্ছে। অগণিত নেতাকর্মীরা জেলে বন্দী আছে, অসংখ্য নেতাকর্মীরা ইতিমধ্যে মারা গিয়েছে, অসংখ্য নেতাকর্মী গুম হয়ে আছে। এই অবস্থার মধ্যে একটি রাজনৈতিক দল হিসাবে অবশ্যই আমরা এখন ক্রান্তিকার অতিক্রম করছি। ধন্যবাদ সজল ভাই গুরুত্বপূর্ণ আলোচনা করার জন্য। আমি এই মুহূর্তে চলে যাচ্ছি আমরা আব্দুল মুহিত সবুজ ভাইয়ের কাছে। সবুজ ভাই, এই মুহূর্তে আমরা আপনার জানেন যে কুলাউড়া দপ্তর সম্পাদক আপনি, তো এই সময়টা বিএনপির ব্যাপক জনমত থাকলেও রাজনীতির মাঠে বিএনপির দিন দিন দুর্বল হয়ে পড়ছে। এর পিছনে মূল কারণ হিসাবে আপনি কি মনে করেন সজল ভাই? কারণটা কি যে সবসময় দুর্বল হয়ে যাচ্ছে বিএনপির এই যে কার্যক্রম, এই বিষয়টা আমি জানতে চাচ্ছিলাম। আপনি উপস্থাপক কুলাউড়া টিভির, আপনাকে এবং কুলাউড়া টিভির কলা কৌশল সবাইকে আমি আন্তরিক অভিনন্দন কুলাউড়া উপজেলা বিএনপির পক্ষ থেকে। এবং আমার সাথে আলোচনায় যুক্ত হয়েছেন আমাদের শ্রদ্ধেয় কুলাউড়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সাবেক ছাত্রনেতা জনাব বদরুজ্জামান সজল ভাই, উনাকে আন্তরিক অভিনন্দন এবং মুবারকবাদ জানাই। আপনি যে প্রশ্নটা করেছেন যে আজকে আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি রাজনীতি করি এবং আপনি বলেছেন বিএনপি দিন দিনে দুর্বল হয়ে যাচ্ছে, আমি এই কথাটা মানতে মোটেও রাজি না। কারণ বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি আজকে প্রায় এক যুগেরও বেশি, এক যুগের কাছাকাছি ক্ষমতার বাইরে। আজকে দলের বিভিন্ন জায়গায় একদম তৃণমূল থেকে ইউনিয়ন থেকে শুরু করে সেন্ট্রাল পর্যন্ত যে শ্বাসরুদ্ধকর অরাজনৈতিক পরিবেশ ও গণতান্ত্রিক পরিবেশ এই সরকার সৃষ্টি করে রেখেছে, তারপরেও বিএনপি মোটেও দুর্বল হচ্ছে না। বিএনপির জনপ্রিয়তায় এখনো সরকার ভীত সন্ত্রস্ত। আজকে যে কোনো সময়ের তুলনায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি শক্তিশালী, তার এক জ্বলন্ত প্রমাণ আপনি গেল কয়েকদিন আগে আপনি আমি দেখেছি একটা লাইভ প্রোগ্রামে, আমি দেখেছি একটা ছোট্ট একটা ইউনিয়নের, নোয়াখালীর একটা ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের একটা সভায় হাজার হাজার নেতাকর্মী সেখানে উপস্থিত ছিল। বিএনপি যদি রাজনীতি করার মতো গণতান্ত্রিক পন্থা এই সরকারের কাছ থেকে পেত, তাহলে ইনশাআল্লাহ বিএনপি প্রমাণ করত যে আসলেও বিএনপি দিন দিন দুর্বল হচ্ছে না। এত আন্দোলন, এত এই যে সরকারের দমন নিপীড়ন যেটা, সেটার মধ্যেও বিএনপি আজকে প্রতিষ্ঠিত। এবং কুলাউড়া বিএনপির দপ্তর সম্পাদক হিসাবে আমাকে যে মিন করলেন, যে কথাটি বলতে চাইলেন, আজকে এই কুলাউড়া বিএনপিও আপনি প্রমাণ করে যে কুলাউড়া বিএনপিও অন্যান্য সময়ের তুলনায় আজকে অনেক শক্তিশালী। বিএনপি মোটেও দিন দিন দুর্বল হয়ে যাচ্ছে না। এত প্রতিকূল অবস্থা মোকাবেলা করেও আজকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি একদম গ্রাম থেকে সেন্ট্রাল পর্যন্ত অনেক শক্তিশালী অবস্থানে আছে। ধন্যবাদ আতিক ভাই। ধন্যবাদ আপনাকে সুন্দর বক্তব্য দেওয়ার জন্য এবং গুরুত্বপূর্ণ আলোচনা করার জন্য। এই মুহূর্তে আমি আমাদের সজল ভাই তো ইলেকট্রিক মানে কারেন্ট চলে গেছে নাকি বলতে পারি না, তো আমাদের সজল ভাই আসবেন কিনা আমি একটু জিজ্ঞাসা করি ওনাকে।
প্রিয় দর্শক, যারা এই মুহূর্তে আছেন আমাদের সাথে শেয়ার কমেন্ট করবে, আমাদের অতিথি হয়তো একটা প্রশ্ন আছে। কামরুজ্জামান আসাদ লেখছেন, বিএনপির রাজনৈতিক মাঠে দুর্বল হওয়ার কারণ সঠিক নেতৃত্বের অভাব। তো সেই সম্পর্কে আমাদের সবুজ ভাই কি বলবেন, আপনার উত্তর? আসলে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেতৃত্বের কোনো অভাব নেই। এই দল অনেক বিশাল একটি সংগঠন আপনি আছেন এবং আবার? সেখানে নেতৃত্বের অভাব নেই, বরঞ্চ নেতৃত্বের প্রতিযোগিতা চলে। জি, বরঞ্চ আচ্ছা। অভাব নাই, বিএনপির নেতৃত্বের তো অভাব নেই, কারণ বিএনপির নেতৃত্বের প্রতিযোগিতা চলে। সেখানে গণতান্ত্রিক উপায়ে বিএনপি এখন যদি আপনি একটা ইউনিয়ন কমিটি পুনর্গঠন করতে চান, একটি সম্মেলন করতে চান, সেখানে যে সমস্ত নেতৃত্বের প্রতিযোগিতা হয়, এটা এটা অত্যন্ত বিএনপির সফল একটা রাজনীতির একটা একটা লক্ষণ। আজকে বিএনপিতে কোনো নেতৃত্বের অভাব নেই, যদিও নেতৃত্বের অভাব মনে করছেন, সেটা সঠিক নয়। আজকে বিএনপি তার সঠিক ধারায় রাজনীতি করছে। শুধুমাত্র এই সরকারের শ্বাসরুদ্ধকর অগণতান্ত্রিক পন্থার কারণেই আজকে গণতন্ত্র যেমন থুবড়ে পড়েছে, ঠিক তেমনি বিএনপি তার কার্যক্রম সঠিকভাবে পরিচালিত করতে পারছে না। এটা আমাদের কোনো ব্যর্থতা নয়, এটা এই সরকারের অগণতান্ত্রিক অরাজনৈতিক এটা আচরণের লক্ষণ মাত্র। ধন্যবাদ আসাদ ভাই। জি, ধন্যবাদ। ধন্যবাদ আপনাকে। এই মুহূর্তে আমি চলে যাচ্ছি আমাদের সজল ভাইয়ের কাছে। সজল ভাই, আমার কথা কি আপনি শুনতে পাচ্ছেন? জি সজল ভাই, আমার কথা কি আপনি শুনতে পাচ্ছেন? সজল ভাই, আমার কথা কি আপনি শুনতে পান? সজল ভাই, আমার কথা কি আপনি শুনতে পাচ্ছেন? এটা তো আপনার সরাসরি কানেকশন আছে, এটা সরাসরি কানেকশনে আছে, আর এটা তো সম্প্রচার হয়ে এটা কাজ। আচ্ছা সজল ভাই, কথা কি শোনা যায় আপনার? সজল ভাই, আপনি কথা শুনেন? সজল ভাই, আপনি কি কথা শুনছেন? কি বলেন? কথা শোনা যাচ্ছে? আমাদের পুনরায় এই মুহূর্তে বিদ্যুৎ চলে যাওয়ার কারণে আচ্ছা, আমরা এখন আমরা সবুজ ভাইয়ের সাথে আলাপ করি। আমাদের সজল ভাই কুলাউড়াতে কারেন্ট নাই, তার জন্য প্রবলেম হয়ে যাচ্ছে। আমি এই মুহূর্তে চলে যাচ্ছি আমাদের সম্মানিত অতিথি আব্দুল মহিদ সবুজ ভাইয়ের কাছে। যে সবুজ ভাই, আমরা বিভিন্ন টক শোতে দেখে থাকি যে ভিন্ন মতের উপর সরকার দমন আর নিপীড়ন চালিয়ে যাচ্ছে ক্রমাগত, এই অভিযোগ করে বিএনপি কেন্দ্রীয় নেতারা এই ব্যাপারে ওনাদের কি মতামত থাকে সবসময় যে এই বিষয় নিয়ে আপনাকে জানতে। ধন্যবাদ আতিক ভাই। সজল ভাই অলরেডি চলে এসেছেন, যদি শুনে থাকেন ওনাকে প্রশ্ন করতে পারেন। আপনি আমাকে যে প্রশ্নটা করেছেন আমি সেটার আনসার করছি। সেটা হলো যে আপনি বলছেন টক শোতে যে অভিযোগ করে থাকেন, এটা কোনো মিথ্যা অভিযোগ না। সারা দেশ নয়, সারা বিশ্ব আজকে সেখানে প্রত্যক্ষদর্শী যে এই সরকার কিভাবে আপনাদের এই যে বিরোধী দলীয় বলেন আর বিরোধী রাজনৈতিক দল বলেন তাদেরকে কিরকম দমন নিপীড়ন করছে। আপনি এটা কাকতলীয় কোনো বিষয় নয়, এটা এই সরকার ক্ষমতায় আসার পর থেকে যেভাবে তাদের রাজনীতিক যে স্টিমরুলার সেটা রাজনীতি দিয়ে মোকাবেলা না করে প্রজাতন্ত্রের কর্মচারী, পুলিশ, বিজিবি এবং র্যাব এদের মাধ্যমে বিএনপিকে না কোনো সভা করতে দিচ্ছে, না কোনো মিছিল করতে দিচ্ছে, গণতান্ত্রিক পন্থায় কোনো কোনো রাজনৈতিক কর্মসূচি পালন করতে দিচ্ছে না এই সরকার। আপনি তার উপযুক্ত একটা জ্বলন্ত প্রমাণ এই কিছুদিন আগে ঢাকা 5 আসনের যে নির্বাচন আপনারা দেখেছেন, আমাদের সংসদ সদস্য প্রার্থী সালাউদ্দিন কিভাবে রক্তাক্ত করে তারা এখান থেকে বিতাড়িত করেছে এবং রাতের আধারে তারা নির্বাচনের পূর্বের দিনই তারা নির্বাচন সম্পূর্ণ করে ফেলে। নির্বাচন করতে দেওয়া হচ্ছে না, সেটা কোনো অভিযোগ না, সেটা সঠিক কথা। এবং বিভিন্ন টক শোতে যে কথাগুলো আসে, এখন তো টক শোর বাইরে বিএনপিকে কোনো কর্মকাণ্ড পরিচালিত করতে দিচ্ছে না তারা, সেটা সত্য কথা, সেই অভিযোগ না, সেটা সত্য একটা কথা। সেই কথাটা
আজকে সারা দেশব্যাপী না বিশ্বব্যাপী স্বীকৃত যে আওয়ামী লীগ সরকার স্বৈরতান্ত্রিক পদ্ধতিতে কিভাবে দেশ পরিচালনা করছে। আতিক ভাই, ধন্যবাদ। ধন্যবাদ আপনাকে। আমি এই মুহূর্তে চলে যাচ্ছি আমাদের সজল ভাইয়ের কাছে। সজল ভাই, আপনার কাছে আমার যে প্রশ্নটা থাকবে যে আমরা লক্ষ্য করি বিএনপির মধ্যে এখন গ্রুপিং এর মাত্রা খুব বেশি, খুব বিশাল ভাবে আছে। তো দলের এমন দুঃসময়ে দলের মধ্যে গ্রুপিং কতটা বাজে প্রভাব ফেলতে পারে আপনি মনে করেন? ধন্যবাদ। যাই হোক, আমি দুঃখ প্রকাশ করছি, আসলে আমাদের কুলাউড়ায় এই মুহূর্তে বৈদ্যুতিক কিছু দুর্যোগের কারণে আমার কানেক্টটা একটু ডিস্টার্ব হয়েছে। তো যাই হোক, আসলে যে কোনো বড় রাজনৈতিক দলে প্রতিযোগিতার একটি লড়াই থাকে। সেই প্রতিযোগিতার কারণে অনেক সময় অনেক পরিস্থিতি তৈরি হয়। সেটাকে ধরেন বাহ্যিকভাবে অনেকেই দূর থেকে বা বাহির থেকে এটাকে দলের গ্রুপিং বা দলের মধ্যে বিভাজন যে যেভাবে মনে করেন সেইভাবেই এটাকে বিশেষিত করে থাকেন। কিন্তু আমরা মনে করি যেটা একটি বড় রাজনৈতিক দলের মধ্যে নেতৃত্বের একটি প্রতিযোগিতা থাকবেই, এবং সেই নেতৃত্বের প্রতিযোগিতা থেকেই সেখানে বিভিন্ন ধরনের পরিস্থিতি তৈরি হয়। সেটা আমি মনে করি না যে এটা দলের একটা গ্রুপিং বা দলের মধ্যে বিভাজনের কোনো চেষ্টা। এটাই গণতন্ত্রের চর্চার একটি অংশ হিসাবে আমরা এটাকে মনে করি। এখানে বিএনপি ধরে গ্রুপিং এর মাধ্যমে জর্জরিত বা গ্রুপিং এর কারণে বিএনপি ক্ষতিগ্রস্ত, এটা হয়তো যারা অপপ্রচার করে, যারা বিএনপির প্রতিপক্ষ, তারা হয়তো বিএনপিকে এইভাবে এটা ট্রিট করতে পারে। কিন্তু আমি মনে করি যেটা যে একটি রাজনৈতিক দলের গণতান্ত্রিক চর্চার মধ্যেই অনেক প্রতিযোগিতার তৈরি হয় এবং এটাই স্বাভাবিক। ধন্যবাদ। ধন্যবাদ সজল ভাই। এই মুহূর্তে একটা কমেন্ট ইমন লেখছেন, কুলাউড়া টিভি ফেসবুক লাইভে খুব সুন্দর উপস্থাপন করার জন্য আতিকুল ইসলাম ভাইকে ধন্যবাদ। ধন্যবাদ আপনাকে এই মুহূর্তে। থ্যাংক ইউ। ফয়জুর রহমান লেখছেন, ধন্যবাদ সজল ভাইকে। কেমন আছেন সজল ভাই? ধন্যবাদ আপনাকে। আর এই মুহূর্তে আমি চলে যাচ্ছি আমাদের সবুজ ভাইয়ের কাছে। সবুজ ভাই, আপনার কাছে আমার যে প্রশ্নটা হবে যে কুলাউড়া আমরা দেখেছি যে কুলাউড়া উপজেলা বিএনপিতে প্রায় দেখা যায় অন্য দল থেকে আসা ব্যক্তিগণ হঠাৎ করে দলের সভাপতি, সাধারণ সম্পাদক এবং গুরুত্বপূর্ণ স্থানে কিন্তু তাদেরকে জায়গা দেওয়া হয়। তো এমন যে হঠাৎ করে যারা আগে রাজনীতি করে আসছেন পিছনে, যারা এই স্থানটা পাওয়ার যোগ্য ছিল এবং যাদেরকে দেওয়ার প্রয়োজন মনে করেন, কিন্তু দেখা যাচ্ছে না। এমন বিভিন্ন সময় দেখা যাচ্ছে যে যারা মনোনয়ন পাওয়ারও যোগ্য নয় বিএনপি, কিন্তু দেখা যাচ্ছে যে অন্য অন্য দল থেকে আসা তাদেরকে বিভিন্ন সেক্টরে বসানো হয়। তো এই সম্পর্কে আপনি কি বলবেন বর্তমান প্রেক্ষাপটে? দেখেন, বিএনপি এখন আপনি যে কথাটা বলেছেন আমাকে, যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি কুলাউড়া উপজেলায় বিভিন্ন সময়ে ইতিপূর্বে যে সমস্ত বহিরাগত বলেন আর অনুপ্রবেশকারী বলেন, তাদের নিজ যোগ্যতায় বাংলাদেশ জাতীয়তাবাদী দলে তারা প্রবেশ করেছে এবং বিভিন্ন সময় বিএনপির নেতৃত্ব শূন্যতার সুযোগ নিয়ে যারা নেতৃত্ব দিয়েছেন তাদের অনেকেই নেতৃত্ব সুলভ আচরণও করেছেন। সবাই যে খারাপ আচরণ করেছে এবং জাতীয়তাবাদী দলে অনুপ্রবেশ করে দলের ক্ষতি সাধন করেছে এমন না, অনেকেই দলের জন্য কাজ করেছেন। আমি উদাহরণস্বরূপ বলতে পারি, কুলাউড়ার যে বিষয়টা আপনি বলছেন, যে জাতীয় পার্টি থেকে আমাদের নেতা জনাব আলহাজ শওকতুল ইসলাম শকু বাংলাদেশ জাতীয়তাবাদী দলে প্রবেশ করে দলের ক্রান্তি লগ্নে কিন্তু তিনি হাল ধরেছিলেন এবং নেতৃত্ব দিয়ে আজও যাচ্ছেন। তিনি এখন বর্তমানে তার কর্মকাণ্ডের জন্য তাকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল মৌলভীবাজার জেলা কমিটিতে সহসভাপতি হিসাবে তাকে সংযুক্ত করা হয়েছে। একইভাবে আমাদের কুলাউড়া উপজেলা বিএনপির অন্যতম নেতা এবং মৌলভীবাজার জেলা বিএনপির সহসভাপতি অ্যাডভোকেট ANM আবেদ রাজা, তিনিও একসময় বামফ্রন্টের রাজনীতি করতেন, কিন্তু বাংলাদেশ জাতীয়তাবাদী দলে প্রবেশ করার পরে
তিনি জাতীয়তাবাদী দলের বিভিন্ন কর্মসূচি সফলভাবে তিনি সংগঠিত করে যাচ্ছেন এবং আজ অবধি তিনি দলের জন্য কাজ করেছেন। বিগত ফুলাউড়া কাউন্সিল অধিবেশনের জন্য তিনি যে পরিশ্রম করে একটি সুন্দর কাউন্সিল উপহার দিয়েছেন, সেটা জাতীয়তাবাদী দলের জন্য, ফুলাউড়ার জন্য অনেক একটি পাওনা। এরপরে আরো অনেকেই আমাদের এখানে সাবেক মেয়র সাহেব, আমি যেহেতু আপনি বলেছেন, আপনি যেটা কুট করতে চেয়েছেন, আমি কথাটা আমি বলতে চাচ্ছি যে যেমন সাবেক মেয়র কামাল আহমদ জুনেদ, তিনি জাতীয় পার্টি থেকে দলে এসেছেন, দলের একাংশের সভাপতির দায়িত্ব তিনি পালন করেছেন। তো যাই হোক, তিনি এখনো বাংলাদেশ জাতীয়তাবাদী দলে এখনো আছেন। আবার অনেকে কেউ কেউ বিভিন্ন সময় দলে ইন করে আবার চলে গেছেন তার নিজ জায়গায় বা নিজ প্ল্যাটফর্মে। যারা এটা করেছেন তাদের জন্য কতটুকু শুভকর হয়েছে তারা নিজেই জানেন, কিন্তু বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এখনো ফুরিয়ে যায় নাই। বিএনপি তার স্ব অবস্থানে এখনো আছে এবং আজকে যারা কুলাউড়া উপজেলায় তৃণমূল বিএনপি নেতা কর্মীরা তৃণমূল বিএনপিকেই আজকে সম্মেলনের মাধ্যমে একটি কমিটি উপহার দিয়ে দল আজকে সঠিকভাবে সুন্দরভাবে পরিচালিত হচ্ছে। সুতরাং কে আসলো কে গেল, বিএনপি একটি বিশাল রাজনৈতিক প্ল্যাটফর্ম, সেই প্ল্যাটফর্মে আসবে অনেকে যাবে, কিন্তু যারা মূলধারা রাজনীতি করে, যারা তৃণমূলের রাজনীতি করবে, ছাত্রদল থেকে যারা উঠে এসে এখন পর্যন্ত বিএনপিকে পরিচালিত করছে, তারা কখনো যাবে না। যতই নির্যাতন নিপীড়ন আসুক, যতই স্বার্থে আঘাত আসুক, বিএনপি যারা করে, তৃণমূলের বিএনপি রাজনীতি যারা করে, তারা বিএনপিকে ফেলে রেখে কখনো চলে যেতে পারে না, আর যায় না, যাবেও না ইনশাল্লাহ। ধন্যবাদ আতিক ভাই। ধন্যবাদ ধন্যবাদ সবুজ ভাই আপনাকে। এই মুহূর্তে আমি চলে যাচ্ছি, প্রিয় দর্শক আপনারা যারা কমেন্ট করেছেন এতক্ষণ পর্যন্ত শেয়ার কমেন্ট করবেন এবং প্রশ্ন উত্তর দেওয়ার চেষ্টা করবেন আমাদের সম্মানিত অতিথিবৃন্দ। আর এই মুহূর্তে আমি সজল ভাইয়ের কাছে চলে যাচ্ছি। সজল ভাই, আমরা জানি যে আমাদের যখন থানাভিত্তিক বিভিন্ন ছাত্র দল এবং যুব দল এবং বিএনপিতে যেমন নতুন করে মেয়াদ শেষ হওয়ার পরে কমিটি গঠন করা হয়, তখন দেখা যায় যে বিভিন্ন সময় অভিযোগ পাওয়া যায় যে টাকার বিনিময়ে আপনারা কমিটি দেন, এতে করে আসল যারা তাকি নেতারা আছে সবসময় শ্রম দিয়ে আসছেন, তারা কিন্তু এই যে যখন পদ পায়নি এত বছর কাজ করে, তখন তারা বিভিন্নভাবে বিদ্রোহী ভাবে চলে এবং তারা দলকে প্রতিপক্ষ হয়ে কাজ করা শুরু করে এবং বিএনপির কেন্দ্রীয় কমিটি থেকেও সেই সমান প্রভাব পড়ে বাংলাদেশের মধ্যে। তো এই বিষয়ে আপনার কি মতামত আছে, কি বলবেন, যে এটা কি সত্য ঘটনা? যাই হোক, ধন্যবাদ আপনাকে। দেখেন, একটা রাজনৈতিক দলের মধ্যে এটা আগেও বলেছি আমরা, পদ পদবি নিয়ে বা নেতৃত্বের একটি প্রতিযোগিতা থাকে। আপনি খুব স্বাভাবিকভাবেই দেখবেন রাজনৈতিক দলের বাইরেও আমাদের একটি সামাজিক ব্যাধি, যেটা সামাজিক রোগ, যেটা যে কোনো বিষয় আমার পক্ষে গেলে সেটা ভালো, আর বিষয়টি যদি আমার বিরুদ্ধে চলে যায় এটা খারাপ। এটা আমাদের সমাজের একটা কমন ক্যারেক্টার। তো একটা রাজনৈতিক দলে যখন নেতৃত্বের প্রতিযোগিতা হয়, একটা পক্ষ নেতৃত্বে আসবে, একটা পক্ষ পরাজিত হবে, এটা খুবই স্বাভাবিক, এটা গণতন্ত্রেরই একটা অংশ। তখনই একটি পক্ষ আরেকটি পক্ষকে দুর্বল করার জন্য বিভিন্ন পর্যায়ের অপবাদ দিয়ে থাকে। আমার মনে হয় এটা সেই অপবাদেরই একটি অংশ। আসলে এই কথাবার্তাগুলোর কোনো ভিত্তি আমরা কোনো সময় পাইনি। এটা শুনেছি, আপনি যেভাবে শুনেছেন আমরাও শুনে থাকি, কিন্তু সত্যিকার অর্থে এটার কোনো ভিত্তি খুঁজে পাওয়া যায় না। এটা এইভাবেই একটি সুন্দর প্রক্রিয়াকে নষ্ট করার জন্য, একটি সুন্দর প্রক্রিয়াকে সমালোচিত করার জন্য, এটা ধরেন তখন সরকারি দলের এজেন্ট যারা বাস্তবায়ন করে সেই পক্ষেরই এই ধরনের বিভিন্ন কালারিং কথাবার্তা তুলে এটা দলকে দুর্বল করা, দলকে হেয় করা, এটা আমার মনে হয় এই প্রক্রিয়ারই একটি অংশ। খুব সত্য কথা বলতে গেলে টাকা দিয়ে বা পয়সা দিয়ে কমিটির পদ পদবি পাওয়ার যে কথা, এটার কোনো ভিত্তি নেই, কোনো ভিত্তি বলে নেই। ধন্যবাদ ধন্যবাদ সজল ভাই। এই মুহূর্তে আমি চলে যাচ্ছি মোহাম্মদ আব্দুল মুকিত সাহেবের কাছে। তো আব্দুল মুকিত সাহেব, আমরা জানি যে আমাদের
কুলাউড়া মাঝে দুইজন নেতা, একজন ছিলেন আওয়ামী লীগের সাবেক আওয়ামী লীগের ডাকসুর বিপি সুলতান মোহাম্মদ মনসুর এবং আমাদের এমপি এম শাহীন। কিন্তু আমরা সবসময় অপেক্ষা করে থাকতাম যে হয়তো আওয়ামী লীগ থেকে সুলতান মনসুর পেয়ে যাবে না, বিএনপি থেকে শাহীন পেয়ে যাবে, এরকম আমাদের যে সাধারণ ব্যক্তিবর্গের যে ধারণা ছিল। আমার যে প্রশ্নটা সবুজ ভাইয়ের কাছে, যে গত জাতীয় সংসদ নির্বাচনে সুলতান মোহাম্মদ মনসুর সাহেবকে দানের শীষ দেওয়াটা ভুল ছিল, অনেকের মতামত এইটি। এতে করে শাহীন সাহেব চলে চলে যেতে বাধ্য হয়েছেন আওয়ামী লীগে। এই দুইজন রাজনৈতিক পথ চলা নিয়ে আপনার কাছ থেকে জানতে চাই যে এই যে এমপি যখন একটা সিদ্ধান্ত নিল যে এখানে যিনি আমাদের সুলতান মনসুর, আপনারা জানেন যে আমাদের যে স্লোগানে উসি কিন্তু তিনি শেখ মুজিবকে স্মরণ করেছেন যখন আমাদের কুলাউড়ার মধ্যে, এবং শাহীন যখন নাও নিয়ে কথা বলছিলেন তখন তিনি কিন্তু জিয়াউর রহমানকে স্মরণ করেননি। আমার কাছে একটা প্রশ্ন, যে আমাদের শাহীন এত বছর তিনি বিএনপি করেছেন, কিন্তু যখন স্টেজে ওঠার পরে আমি দেখলাম যে তিনি কিন্তু জিয়াউর রহমানের নামই একবার বলে না, কিন্তু সুলতান মনসুর ওনার যে মেইন যে গুড়িটা এটা ঠিক রেখে কিন্তু উনি নির্বাচনে কাজ করেছেন। এই বিষয়টা নিয়ে আপনার কাছে আমি সবুর ভাইয়ের কাছে জানতে চাই কিছু। প্রথমে ধন্যবাদ ভাই আপনাকে, এটা ব্যতিক্রমধর্মী একটা প্রশ্ন করলেন যেটা জন্য আমি প্রস্তুত না, কিন্তু যেহেতু প্রশ্ন করেছেন একটি সামাজিক মিডিয়াতে, আপনার প্রশ্নের উত্তর আমি দিচ্ছি। আপনি প্রথমে বলেছেন যে সুলতান মোহাম্মদ মনসুর সাহেবকে দানের শীষ দেওয়াটা কি ভুল ছিল বিএনপির জন্য। আমি এই ক্ষুদ্র পরিসরে দুজন নেতাই আমার কাছে পরম শ্রদ্ধেয়, ওনারা আমাদের সিনিয়র নেতৃত্ব। তো আমি বলবো যে বিএনপির হাইকমান্ড নিয়ে তো আমি কমেন্টস করার মতো আমি রাখি না, কিন্তু বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে নিয়ে যে সমস্ত ষড়যন্ত্র করা হয়েছিল, আমি মনে করি যে বিগত জাতীয় সংসদ নির্বাচনে ঐক্য ফ্রন্ট গঠন করে যে নেতাকে এখানে দানের শীষ দেওয়া হলো, আমরা বিএনপির নেতৃত্বকে সম্মান রেখে, যেহেতু আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল করি, আমাদের দল জাতীয়তাবাদী দল, আমাদের নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, আমাদের নেত্রী বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, তার প্রতীক দানের শীষ, আমরা কোনো নেতাকে ভোট দেই নাই। সেদিন আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল আমরা দানের শীষকে ভোট দিয়েছিলাম এবং আমরা দানের শীষের প্রার্থীকে আমরা জয়ী করেছিলাম। পরবর্তীতে কে কি করলো বা এখন তিনি কি করছেন এমপি হয়ে, সেটা আগামীতে তার এই কর্মকাণ্ডের জন্য কুলাউড়াবাসীর কাছে তিনি তার জবাবটি দিবেন। আমাদের কাজ আমরা করেছি, উনার কাজ উনি কিভাবে করছেন এবং করবেন সেটা উনার পথ চলায় উনাকে বলে দিবে। এবং তিনি যদি বিএনপির প্রতি এবং দেশের প্রতি যদি কোনো মিসবিহেভ করে থাকেন কুলাউড়ার মানুষের প্রতি, কুলাউড়ার বিএনপির প্রতি, তাহলে আমি বলবো সেটা আগামীতে যখন সময় আসবে কুলাউড়ার মানুষ, কুলাউড়ার জাতীয়তাবাদী পরিবার তার সময়োচিত জবাব দিবে। এখন আসেন, আপনি আরেকজন নেতার কথা বলেছেন যিনিকে নিয়ে আমরা দীর্ঘদিন রাজনৈতিক পথ চলেছি, সেটা অস্বীকার করার কোনো উপায় নেই। 1993 সাল থেকে দীর্ঘদিন ওনার সাথে আমরা রাজনীতির মাঠে ছিলাম। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কথা তিনি যতদিন বলেছেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কথা বলেছেন, ততদিন আমরা শাহীনের সাথে রাজনীতি করেছি এবং ছিলাম। 2001 সালে যখন দল তাকে মূল্যায়ন করে নাই, তখন আমরা দেখেছি যে আমাদের এই কুলাউড়ায় আমাদের একজন নিশ্চিত আমাদের একটি আসন যেটা আমাদের হাত ছাড়া হয়ে যাচ্ছে। দলের নেতৃবৃন্দ ঐক্যবদ্ধ হয়ে সেদিন তাকে নির্বাচিত করেছিলাম, কিন্তু সেদিন মাঠে কিন্তু দানের শীষ ছিল না। আমরা উনি যে যখন তিনি নৌকায় উঠলেন, নৌকায় উঠে উনার মতো করে উনি নির্বাচন করলেন, উনি নিজেকে মনে করেছেন যে হয়তো উনার রাজনীতি এখানে শেষ হয়ে যাবে। উনি উনার মতো করে উনার চিন্তা ভাবনা, উনার রাজনৈতিক চেতনা, উনার ভাবনা, এটা নিয়েই তিনি নৌকা প্রতীক নিয়ে নির্বাচন করেছেন। সেটা আমাদের কিছু যায় আসে না, কারণ আমরা যারা বিএনপি রাজনীতি করি, আমাদের বিএনপির একটি নেতা কর্মীও সেদিন নৌকার পালে উঠে নাই। আমরা দানের শীষ নিয়েই আমরা এগিয়ে গেছি এবং অনেক নির্যাতন, নিপীড়ন এবং মামলার শিকার হয়ে দানের শীষকে সেদিন আমরা জয়ী করেছিলাম। উনি যে কাজটি করলেন, এবং আমার বিশ্বাস ওনারা দুজনই দুই জায়গায় যে ভুলটি ওনারা করেছেন বা করছেন, এবং আপনি বলছেন ওনাদের রাজনৈতিক বর্তমান পথ চলা। আমি কিছুদিন আগে একটি লাইভ প্রোগ্রামে জনাব শাহীনের একটি, আমি বলবো এটা আর্তনাদ শুনেছি।
সেই আর্তনাদ বা বুক ফাটা কান্না আমি বলবো, সেটা থেকে প্রমাণ হয়েছে তিনি এখন টের পেয়েছেন যে আসলে বিএনপি পরিবার কুলেউড়া তার জন্য কি ছিল, আর এখন তিনি কি হারিয়েছেন। কারণ আমি একটি কথা বলবো, কবির একটা কবিতার একটা দুইটি লাইন বলবো। কবি বলেছিলেন যে স্বর্গদরক কবিতায় যে রিপুর তাড়নে যখনই মুদের বিবেক পায় গো লয়, আত্মগ্লানির নরক অনলে তখনই পুরিতে হয়। আমি বলবো তিনি যে আর্তনাদ করছেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি কুলেউড়া পরিবার কখনো তাকে ছেড়ে যায়নি, কিন্তু তিনি ছেড়ে গেছেন, এটার জন্য বিএনপি দায়ী নয়। বিএনপি তার সঠিকভাবে দানের শীষকে মূল্যায়ন করেছে, আগামীতেও দানের শীষের প্রতীককে বিএনপি পরিবার কুলেউড়া বিএনপি মূল্যায়ন করে যাবে। এটা আমাদের পথ চলা, আর উনাদের পথ চলার জন্য কুলেউড়া জনমানুষ বা গণমানুষ উনাদেরকে মূল্যায়ন করবে, ভবিষ্যৎ সময় থেকে জবাব দিবে। না সবুজ সাহেব, আপনার কাছে আরেকটা জিনিস আমি বলতে, যদি এই যে নির্বাচনের সময় যদি এম শাহীন যদি এই যে নাও প্রতীক নিয়ে এসে যদি উনি একটু অপেক্ষা করে আরো 5টা বছরের জন্য অপেক্ষা করে যদি সহ্য করে থাকতেন, তাহলে আপনি কি মনে করেন যে এটা কি আগামীতে সঠিক ছিল এম শাহীনের জন্য? অবশ্যই সঠিক ছিল। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের এই যে নির্বাচনটা ছিল ঐক্যফ্রন্টের নির্বাচন, এবং 2008 সালের যে 111-এর পরের যে নির্বাচন, বেগম খালেদা জিয়া এবং বিএনপির চেয়ারপারসন, বিএনপি নেতৃত্ব খুব ভালো করে জানে এটা বিএনপি ক্ষমতায় যাওয়ার নির্বাচন নয়। এই নির্বাচনটা স্রেফ গণতন্ত্রকে রক্ষা করার জন্য সেই নির্বাচন। সেই নির্বাচনের জন্য, সেই নির্বাচনে কি হচ্ছে কি না হচ্ছে সেটাকে বড় চোখে না দেখে, বড় করে না দেখে তিনি অপেক্ষা করলে এম শাহীন শুধু কুলেউড়ায় নয়, মৌলভীবাজার নয়, গোটা বৃহত্তর সিলেটের রাজনীতিতে তিনি একটি জাগরণ সৃষ্টি করতে পারতেন। তিনি সেই অপেক্ষাটা করেন নাই। সেই করার না করাটাই ওনার জন্য আমার মনে হয়, আমার দৃষ্টিকোণ থেকে সেটা তিনি ভুল করেছেন। ধন্যবাদ। এই মুহূর্তে আমি চলে যাচ্ছি আমাদের সময় তো সাধারণ সম্পাদক সদস্য সাহেবের কাছে। সদস্য সাহেব, আমরা জানি যে গত ইউনিয়ন নির্বাচনের একটা প্রশ্ন আপনার কাছে তুলে ধরতে চাচ্ছিলাম। গত নির্বাচনের সময় যখন প্রতীক দেওয়া হয়েছিল তোমার দানের শীষ নৌকা, তখন আমরা উপলব্ধি করেছি যে আমাদের যারা সবসময় মুখে বলে বিএনপি বিএনপি, সবসময় ছাত্র দল, যুব দল যারাই আছেন, কৃষক দল, সবই বিএনপি বলে, কিন্তু ইউনিয়ন নির্বাচনের সময় দেখা যাচ্ছে যে দলকে পরাজিত করার জন্য এবং দলকে সবসময় পিছিয়ে রাখার জন্য, দানের শীষকে সবসময় পিছিয়ে রাখার জন্য কিছু ইউনিয়ন পর্যায়ে কিছু আমাদের কর্মীরা আছে, তারা কিন্তু সঠিক সময় দেখা যাচ্ছে যে তারা এই যে দানের শীষকে কিন্তু ভোট দেয় না, দিয়ে দেয় অন্য কোথাও। তো এই যে ওদের যে তাদের যে ভালোবাসাটুকু আমাদের বিএনপির জন্য, তো ইউনিয়ন পর্যায়ে যখন একটা দানের শীষ একজন মানুষ যখন ইউনিয়ন পর্যায়ে একটা প্রতীক নিয়ে আসে, তখন মনে করি যে আমার বিএনপির কর্মকর্তা যারা আছে তারা আমাকে ভোট দিবে, আমার সাথে কাজ করবে। কিন্তু না, গত নির্বাচনে আমি দেখেছি যে এই যে দানের শীষ যারা নিয়ে আসছে তাদের পক্ষে আমাদের বিএনপি কর্মীরা নাই। তো এইটার পিছনে কারণটা কি সজল ভাই, আপনার কাছে জানতে চাই। ধন্যবাদ আতিক ভাই। আসলে আমাদের বর্তমান সরকারের অনেক কৃতিত্বের মধ্যে একটি অন্যতম কৃতিত্ব হচ্ছে যে রাজনীতিকে একেবারে ওই যে আমাদের রান্নাঘরের মধ্যেও নিয়ে গেছেন আর। কারণ আমি এই কথাটি আগেই বলে ফেললাম এই কারণে যে আসলে ইউনিয়ন নির্বাচন সেটা স্থানীয় পর্যায়ের একেবারে শেষ স্তর, একেবারে চূড়ান্ত স্তর হচ্ছে, শেষের চূড়ান্ত স্তর হচ্ছে ইউনিয়ন পরিষদ। সেই ইউনিয়ন পরিষদে ধরেন ব্যক্তি পছন্দ অপছন্দের অনেক বিষয় থাকে, এবং আমরা বিগত দিন এই সিস্টেমটা অর্থাৎ মার্কার নির্বাচনের সিস্টেমটার আগে আমরা দেখেছি যে স্থানীয় পর্যায়ে নির্বাচনে মানুষ ব্যক্তির চরিত্র, ব্যক্তির ব্যবহার, ব্যক্তির আচরণ এবং ব্যক্তির কর্মদক্ষতাকে যোগ্যতাকে মূল্যায়ন করেই মানুষ কিন্তু আপনার ভোট দিত বা সমর্থন করত। কিন্তু এটা যখনই একটি দলীয় প্রতীকের নির্বাচনে পরিণত হয়েছে, ঠিক তখনই এই যে আপনি যে প্রশ্নটি করলেন কিছুটা ব্যত্যয় ঘটেছে। কারণ দলীয় মনোনয়ন, সেটা দলীয় মনোনয়ন অনেক বিচার বিবেচনা, চিন্তা ভাবনা এবং অনেকের সমন্বয়ের মতামতের ভিত্তিতে কিন্তু দলীয় নির্বাচন চূড়ান্ত করা হয়। কিন্তু সেই দলীয় মনোনয়ন অনেক সময় স্থানীয় পর্যায়ের আমাদের যারা রয়েছেন বিভিন্ন পর্যায়ে, আপনি যেটা ছাত্রদল যুবদল বলেছেন, আমি ছাত্রদল যুবদল নাম ধরে বলবো না, আমি বলবো যে যারা রয়েছেন
তারা অনেক সময় হয়তো স্থানীয় পর্যায়ে এটা হয়তো তাদের পছন্দের বাইরে, এটা অনেক সময় এটা তারা মনে করে নেয় এবং সেই অবস্থান থেকে তখন তারা কিছুটা তারা হয়তো এর বাইরে, চেইনের বাইরে, দলের চেইনের বাইরে গিয়ে তারা কাজ করে। তো এটা আসলে উল্লেখযোগ্য ভাবে দায়িত্বশীল কোনো লোক বা দায়িত্বশীল বা ধরেন দায়িত্ব যারা রয়েছেন বিশেষ করে এরা হয়তো এটা করছেন না। কিন্তু ছাত্রদল, যুবদল, কৃষক দল, শ্রমিক দল, স্বেচ্ছাসেবক দল, আমাদের যে সমস্ত সহযোগী সংগঠন বা অঙ্গ সংগঠন রয়েছে স্থানীয় পর্যায়ে, ধরেন যারা কর্মী সমর্থক, তাদেরও অনেক সময় স্থানীয় পর্যায়ে অনেক সহযোগী বা অঙ্গ সংগঠনের নামে তারা পরিচিত থাকেন বা তাদেরকে অভিহিত করা হয়। কিন্তু এটা একেবারে রোড লেভেলে, এটা আমি মনে করি যারা যে সাধারণ জনগণ যারা হয়তো বিএনপি কে পছন্দ করে, সমর্থন করে বা অন্য দলকে সমর্থন করে, তাদের মধ্যেই এই যে কিছুটা প্রতিক্রিয়া বা কিছুটা ব্যত্যয় ঘটে থাকে, এটা কিন্তু খুব সামগ্রিক বা বড় বিষয় নয়। এবং এটা দায়িত্বশীল যারা ছাত্রদল, যুবদলের যারা দায়িত্বে আছেন, স্বেচ্ছাসেবক দলের যারা দায়িত্বে আছেন, আমি মনে করি না যে দায়িত্বশীলদের দ্বারা এই ধরনের বিরোধিতা দলের মনোনয়নের বাইরে কোনো কাজ করব। এটা স্থানীয় পর্যায়ে বিশাল একটা গোষ্ঠী থাকে যারা বিএনপি কে স্রেফ সমর্থন করে, হয়তো স্থানীয় পর্যায়ে সে যুবদল নামে পরিচিত, ছাত্রদল নামে পরিচিত, হ্যাঁ, সে অবশ্যই আমাদের একজন সমর্থক, এটা স্বাভাবিক। তো তাদের মধ্যে হয়তো পছন্দ অপছন্দের একটা ব্যত্যয় ঘটে, এই পর্যন্ত। আচ্ছা সজল সাহেব, আমি আরো একটা জিনিস আপনাকে বলতে চাচ্ছিলাম যে যখন ইউনিয়ন নির্বাচনের সময় দেখা যাচ্ছে যে প্রতীক পাওয়ার যোগ্য মানুষ, যিনিকে আমরা প্রতীক দিতে হবে, কিন্তু কোনো সময় দেখা যাচ্ছে যে এই প্রতীকটা পাওয়ার যোগ্য নয়, সে কিন্তু টাকা দিয়ে কিন্তু এই প্রতীকটা নিয়ে আসে। এরকম কিন্তু গত নির্বাচনে প্রচুর কিন্তু লেখালেখি হয়েছে, ফেসবুকে আমি দেখেছিলাম। তো এই যে আগামী যখন নির্বাচন আসতেছে, ইউনিয়ন নির্বাচনে, এইভাবে কি হবে আগের মতন যে যারা যোগ্য নেত্রীকে নেতৃত্ব দিচ্ছে ইউনিয়ন পর্যায়ে, তাকে প্রতীক না দিয়ে হঠাৎ করে একজন চলে আসলো, তাকে আপনারা টাকার মাধ্যমে প্রতীক দিয়ে দিলেন, এরকম কি আগামী নির্বাচনে এরকম চলবে? আপনি ধন্যবাদ আতিক ভাই। আমি প্রথমেই আপনি যেটা বলছেন বিগত দিন বা আগামী দিন এটা করা হবে কিনা, আপনার এই প্রশ্নটা বা এই বিষয়টাকে তো আমি স্বীকারই করছি না। আমি তো স্বীকারই করছি না, তাহলে বিগত দিন হয়েছে আর আগামী দিন হবে কি না এটা আমি কেন বলবো? তারপরও আপনি প্রশ্ন করেছেন। একটা জিনিস মনে রাখবেন, আমি ওই যে আপনার সম্ভবত 3 নম্বর প্রশ্নে পদ পদবি, টাকার জোরে পদ পদবি, আমি কিন্তু এই কথাটি বলেছি। এটা ধরেন আসলে আমাদের স্থানীয় পর্যায়ে যারা রোড লেভেলে রাজনীতি করেন, বাইরেও কিন্তু যারা রয়েছে, প্রবাসী রয়েছে, তারাও কিন্তু এই দলের জন্য বিভিন্ন ভাবে কিন্তু তারা ত্যাগ স্বীকার করছেন। হয়তো দেশের মধ্যে তারা আমাদের মতো হয়তো তারা রোড লেভেলে জেল, জুলুম, নির্যাতন এগুলা হয়তো তারা বুক করছেন না। এটা আমার দেশের প্রেক্ষাপটের জন্য আমি আজকে জেল, জুলুম, নির্যাতন, নইলে পৃথিবীর ম্যাক্সিমাম দেশে সরকারি দল, বিরোধী দল, আন্দোলন, সংগ্রাম, প্রতিবাদ, এগুলা একটা কমন বিষয়, এটা গণতন্ত্রের একটি অংশ। কিন্তু শুধু বাংলাদেশেই আপনি এটা করতে পারবেন না। এই বাংলাদেশের বর্তমান সরকার এই পরিস্থিতিটা তৈরি করেছে। আমি প্রবাসে অনেক সময় আমাদের অনেক গুরুত্বপূর্ণ নেতাকর্মী এই দেশে যারা রাজনীতি করেই প্রবাসে গিয়েছেন এবং প্রবাসে সে গিয়েও কিন্তু দেশের জন্য সে ভূমিকা রাখছেন, দলের জন্য ভূমিকা রাখছেন। তো আমরা ধরেন অনেক সময় তাদেরকে মূল্যায়ন করতে গিয়ে প্রবাসীদেরও তাদেরও একটি যে প্রবাসী কৌটা এবং প্রবাসে চলে গেলে অথচ এই দলের জন্য তারা অনেক কিছু করছেন। আজকে আমি শ্রম দিচ্ছি, একজন শ্রমের অর্থ দিচ্ছি, এটা কিন্তু আমরা খাটো করে দেখার কোনো সুযোগ নেই। সেই হিসাবে হয়তো 2-1টি নমিনেশন সেই চিন্তা ভাবনা থেকে দল এবং লোকালি ওনার গ্রহণযোগ্যতা রয়েছে, লোকাল থেকেও অনেক সময় অনেক মতামত যেটা নেওয়া হয়, সেই মতামতের ভিত্তিতে কিন্তু এই নমিনেশন গুলা দেওয়া হয়। তারপরেও আমি বলবো যেটা আমরা যারা বর্তমানে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কুলৌড়ায় আমরা যারা গেল কয়েকদিন আগে কাউন্সিলের মাধ্যমে যারা নির্বাচিত হয়েছি,
আপনি জানেন যে আমার সভাপতি, তিনি প্রতিষ্ঠাকালীন ছাত্র দলের সভাপতি। আমি 1981 সালে আমি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের মাধ্যমে আমার রাজনীতি শুরু, এবং আমার সাংগঠনিক যে সুফিয়ান আহমেদ, সেও ছাত্র দলের রাজনীতির মাধ্যমে আজকের এই অবস্থান। আমরা অবশ্যই কুলাউড়াতে আগামী দিনের যে কোনো নির্বাচনে আমরা তৃণমূল পর্যায়ের মতামতের ভিত্তিতে যারা যোগ্য এবং দলের নেতাকর্মীদের মধ্যে যাদের গ্রহণযোগ্যতা রয়েছে, আমরা চেষ্টা করব সেই সমস্ত ব্যক্তিবর্গকে বা সেই সমস্ত ব্যক্তিবর্গ যাতে মনোনয়ন পান, আমরা সেই চেষ্টাই করব। কিন্তু টাকার বিনিময়ে মনোনয়ন যে বিষয়টা, এটা কিন্তু আমরা স্বীকার করি না বা মনে করি না যে এই ধরনের কোনো ঘটনা নিকট অতীতে হয়েছে, আর ভবিষ্যতে তো কোনো প্রশ্নই আসে। ধন্যবাদ। ধন্যবাদ আপনাকে। এর মধ্যে একটা প্রশ্ন চলে আসে, আসসালামু আলাইকুম সম্মানিত বদরুজ্জামান সজল চাচা এবং সজল চাচার কাছে আমার প্রশ্ন, আগামীতে ইউনিয়ন নির্বাচনের আগে যদি ছাত্রদলের কমিটি না দেওয়া হয়, তবে ছাত্রদল ইউনিয়ন নির্বাচনে কার সাথে প্রচারণা করবে? যদি প্রার্থী দুইজন থাকেন, মোহাম্মদ মামুন তালুকদার সাবেক কলেজ সভাপতি বরমতা, উনি প্রশ্ন করেছেন, এই প্রশ্নের জবাব আপনারা একটু দিবেন। ধন্যবাদ। মামুন তালুকদার সে মেবি আচ্ছা সজল ভাই বলেন, সে মেবি বরমচালের একটি ছেলে। আমার তো গ্রামের বাড়ি বরমচাল, সে কারণে তার একটা দৃষ্টিকোণ থেকে সে প্রশ্নটা করেছে। ছাত্রদল কুলাউড়া উপজেলা শাখার কমিটি এখনো দেওয়া হয় নাই। কলেজ ছাত্রদলের কমিটি হয়েছে এবং পৌর ছাত্রদলের কমিটি ইতিপূর্বে দেওয়া হয়েছে। এখন কুলাউড়া উপজেলা ছাত্রদলের কমিটি খুব শীঘ্রই কুলাউড়া উপজেলা ছাত্রদলের কমিটি জেলা ছাত্রদল কর্তৃক অনুমোদন হয়ে আসবে, এবং উপজেলা ছাত্রদল আসার সাথে সাথেই ইনশাআল্লাহ কুলাউড়ার 13টি ইউনিয়নের কমিটি উপজেলা নেতৃবৃন্দ পর্যায়ক্রমে অনুমোদন দিবেন। মামুন যে প্রশ্নটি করলেন যে যদি কমিটি না আসে তাহলে আমরা কার সাথে কাজ করব, এটা যখন সেন্ট্রাল থেকে ইউনিয়ন এবং উপজেলা বিএনপির নেতৃত্বের সুপারিশের মাধ্যমে যাকে দানের শীষ দেওয়া হবে, প্রার্থী 5 জন 2 জন 1 জন, এটা দেখার কোনো বিষয় না, সেটা বিবেচনা করার কোনো এখতিয়ারই নাই। যেহেতু আমরা বিএনপি রাজনীতি করি, ছাত্রদলের রাজনীতি করো, দানের শীষ যাকে দেওয়া হবে তার পক্ষেই কাজ করবা, কমিটি থাক বা না থাক। এটা অঙ্গ সংগঠন, অনেকটি অঙ্গ সংগঠন আছে, অঙ্গ সহযোগী সংগঠন আছে, যখন দানের শীষ দেওয়া হবে সে কি সেটা দেখার বিষয় নয়, কমিটি আছে কি নাই সেটাও দেখার বিষয় নয়, আমরা দানের শীষের পক্ষে কাজ করব। এটাই আমাদের নির্দেশনা এবং আমাদের অনুপ্রেরণা এবং আমাদের বলবো আমরা অনুরোধ, যে আমরা যেহেতু বিএনপি রাজনীতি করি, দানের শীষের পক্ষেই আমরা কাজ করি। ধন্যবাদ আপনি প্রশ্নের উত্তরটা সুন্দর করে দেওয়ার জন্য। আর মামুন তালুকদার, আপনি অবশ্য আমাদের অতিথি আপনার প্রশ্ন উত্তর দিয়েছেন, আপনি বুঝতে পেরেছেন, অবশ্য ধন্যবাদ আপনাকে প্রশ্ন করার জন্য। এই মুহূর্তে আমি চলে যাচ্ছি আবার আমাদের সবুজ সাহেবের কাছে। তো আমাদের আব্দুল মুহিত সবুজ সাহেবের কাছে, যে এই সময়টা বিএনপির অবস্থা সম্পর্কে কি বলবেন? তারা কি আদৌ আগের মতন রাজনীতিতে মাঠে কি মাথা উঁচু করে দাঁড়াতে পারবেন? আমরা জানি যে বর্তমানে বিএনপি কিন্তু মাথা উঁচু করে দাঁড়াতে পারছে না, আমরা জানি এখন বাংলাদেশের পরিস্থিতি। যখনই মাঠে নামার চেষ্টা করছে তখন দেখা যাচ্ছে যে হয়তো গুল্লি করে মারা হচ্ছে, জেলে নিয়ে যাচ্ছে, বিনা অপরাধে কেস দিচ্ছে। এখন এই যে এত বড় একটা রাজনৈতিক দল, সেটা যদি এইভাবে ঘুমিয়ে থাকে, তাহলে এই রাজনৈতিক দলের পরিস্থিতিটা কি হবে আগামীতে? ধন্যবাদ। আমাদের শ্রদ্ধেয় আমার উপজেলা সাধারণ সম্পাদক বদরুজ্জামান সজল ভাই, আপনার প্রথম প্রশ্নের উত্তরে এই কথাগুলা কিন্তু উনি অলরেডি আনসার করে দিয়েছেন। তারপরেও আপনি বলছেন যেটা বিএনপি কিন্তু আমি যেটা বলবো যে মাথা উঁচু করে দাঁড়াতে পারবে কিনা যে প্রশ্নটা করছেন, আপনি জানেন যে এই সরকারের দমন নিপীড়নের কারণে আজকে আমাদের বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া অসুস্থ অবস্থায় এক ধরনের গৃহবন্দী আছেন। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারপারসন জনাব আগামীর রাষ্ট্রনায়ক জনাব তারেক রহমান প্রবাস থেকে কিন্তু আমাদেরকে যে নির্দেশনাগুলা দিচ্ছেন, এবং আপনি আগের যে কোনো সময়ের তুলনায় তিনি নিজেই সকল তার নিজের তদারকির মাধ্যমে জাতীয়তাবাদী দলের গণসংগঠন বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, কৃষক দল, তাঁতি দল, শ্রমিক দল, সকল অঙ্গ সংগঠন এবং অঙ্গ সহযোগী সংগঠনগুলো কিভাবে পুনর্গঠিত হবে,
কিভাবে নতুন কমিটি আসবে, নতুন নেতৃত্ব আসবে, কিভাবে সংগঠন পরিচালিত হবে, উনি যেভাবে তার নখ দর্পণে সেটা রেখেছেন, আমি মনে করি বাংলাদেশ জাতীয়তাবাদী দল এই সরকারের দমন নিপীড়নের কারণে ঘুমিয়ে থাকে নাই। বাংলাদেশ জাতীয়তাবাদী দল তার আগের অবস্থানে এখনো আছে, এবং বরং আগামীতে জাতীয়তাবাদী দলের যে কার্যক্রম তারেক জিয়ার নেতৃত্বে যেগুলা সংগঠিত হচ্ছে, ইনশাল্লাহ যদি রাজনৈতিক প্ল্যাটফর্ম যেটা গণতান্ত্রিক পন্থায় বিএনপি পায়, সেটা এদেশের মানুষ দেখবে। আপনারাও দেখবেন যে জাতীয়তাবাদী দল ঘুমিয়ে নেই, তা মাথা উঁচু করে ঠিকই সময় মতো জাতীয়তাবাদী দল বিএনপি দাঁড়িয়েছে। ধন্যবাদ। ধন্যবাদ আপনাকে। এই মুহূর্তে ধন্যবাদ আপনাকে। আমি বদরুজ্জামান সজল ভাইয়ের কাছে চলে যাচ্ছি এই মুহূর্তে। যে সজল ভাই, এই সময়টা বিএনপি আমরা জানি যে নেতৃত্ব শূন্যতা আছে বলে আমরা সাধারণ মানুষের মনে করি যে আমাদের কেন্দ্রীয় থেকে কিন্তু আমাদের এই যে নেতৃত্বে দেওয়ার অভাবের কারণে আমাদের যে নেতাকর্মীরা মাঠে নামতেছে না। কারণ এখন যারা নেতৃত্ব দিচ্ছেন আমরা দেখতেছি, কিন্তু ওনাদের ভূমিকা সেই মতন না, আগের মতন না। এখন যে এই যে ওনাদের যে ভূমিকা নেই, ওনারা কোনো পদক্ষেপ নিচ্ছেন না, আগামীতে কি করবেন না করবেন, এই যে শূন্যতাটা কিভাবে পূরণ হবে, এমন একজন মানুষ এখানে আসতে হবে যাদের মনোভাব আছে যে এই আমাদের জাতীয়তাবাদী দলকে এগিয়ে নেওয়া আগের মতন। তো এই শূন্যতা কিভাবে পূরণ হবে আমাদের কেন্দ্রীয় কমিটিতে, এটা সজল ভাইয়ের কাছ থেকে জানতে চাচ্ছি। যাই হোক, ধন্যবাদ আপনাকে। ধরেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল আসলে নেতৃত্ব শূন্যতা বলতে কিছু নেই। কারণ এখানে ধরেন আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারপারসন ধরেন এখনো রয়েছেন, যদিও তিনি বিভিন্নভাবে এই সরকারের জুলুম নির্যাতনের শিকার, তারপরেও তিনি রয়েছেন। অসুস্থ থাকলেও তিনি এখনো আছেন। ভারপ্রাপ্ত আমাদের চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব বর্তমানে আপনারা দেখছেন যে আজকে বেশ কিছুদিন থেকেই জাতীয়তাবাদী দলের বিভিন্ন অঙ্গ সংগঠন সহ মূল দলকে দেলে সাজানোর বিভিন্ন পদক্ষেপ উনি গ্রহণ করছেন, এবং ওনার দিক নির্দেশনাতে আমরা সমস্ত দেশব্যাপী আজকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল পরিচালিত হচ্ছে। তো আজকে যে কথাটা আসলে আপনি হয়তো যে কথাটা বলতে চাচ্ছেন, যেটা যে বাংলাদেশে হয়তো সফল কোনো আন্দোলন সংগ্রাম না হওয়ার কারণেই অনেকে এটা নেতৃত্বের প্রশ্ন বা সঠিক নেতৃত্বের কথা এখানে উত্থাপিত হচ্ছে, অনেক পর্যায়ে হচ্ছে। দেখেন, আপনি বুঝবেন এবং স্বীকার করবেন যে একটি রাজনৈতিক দল সবকিছুর উপরে মানুষের জীবন, সবকিছুর উপরে, সেই জীবনকে উপেক্ষা করে ধরেন রাজনীতি করা, সেটা কতটুকু সম্ভব আমরা মানুষ হিসাবে সেটা সবেরই একটু বিবেচনায় রাখা উচিত। কারণ আমাদের যিনি মহাসচিব রয়েছেন, বাংলাদেশের বর্তমান রাজনীতির মাঠে যারা রাজনীতি করছেন, যতগুলো দল আছে, আমি সরকারি দল সহ আমি এটা চ্যালেঞ্জ করতে পারি, যতগুলো দল আছে তাদের মধ্যে যারা জাতীয় পর্যায়ে রাজনীতি করছেন, তাদের মধ্যে আমাদের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর নাম্বার 1 একজন রাজনীতিবিদ। আপনি যে পর্যায়ে উনাকে মূল্যায়ন করেন না কেন, যে লাইনেই করেন না কেন, আপনি আমাদের এই যে সুযোগ্য মহাসচিব এবং আমাদের যুগ্ম মহাসচিব যিনি দফতর তথা যুগ্ম মহাসচিবের দায়িত্ব পালন করছেন সাবেক ছাত্রনেতা আমাদের রুহুল কবির রিজভী, আমাদের যারা স্থায়ী কমিটিতে রয়েছেন, তারা এই জাতীয়তাবাদী দলের ধরেন প্রাণ, তারা কিন্তু জাতীয়তাবাদী দলের প্রাণ। এবং যারা বাংলাদেশ জাতীয়তাবাদী দল যে কয়েকবার ক্ষমতায় এসেছে, তারা কিন্তু অত্যন্ত দক্ষতার সাথে কিন্তু রাষ্ট্র পরিচালনা করেছেন। তাদের যে দরদ রয়েছে এই দলের প্রতি, আমি মনে করি না যে এখানে নেতৃত্ব শূন্যতার কিছু আছে। বিশেষ করে এখন যারা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের বিভিন্ন পর্যায়ে যারা কাজ করছেন, তারা প্রত্যেকে প্রায় সবাই আজকে তারা সাবেক ছাত্র নেতা। সময় এবং সুযোগ যখন আসবে আপনি দেখবেন এখানে নেতৃত্ব শূন্যতার কিছু নেই। এমনিতেই বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেতৃত্বে এই বাংলাদেশের আপামর জনগণকে সাথে নিয়ে একটি
একটি দরবার আন্দোলনের মাধ্যমে কিন্তু এই সরকারের পতন হবে এবং সূর্য কিন্তু উদয় হবে। এটা একটু অপেক্ষা করুন। এখানে নেতৃত্ব শূন্যতা বলতেও কিছু নেই। আমরা মনে করি, যারা জাতীয়তাবাদী দল করি, আমরা মনে করি আমাদের চেয়ারপারসন, আমাদের জনাব তারেক রহমান সাহেব ভারপ্রাপ্ত চেয়ারপারসন এবং আমাদের মহাসচিব সহ স্থায়ী কমিটিতে যারা রয়েছেন এবং বিভিন্ন দায়িত্বে যারা রয়েছেন, তারা প্রত্যেকেই অত্যন্ত দক্ষতার সাথে দলকে পরিচালিত করছেন। শুধুমাত্র আমরা দলকে এখন সংগঠিত করা হচ্ছে। সময় এবং সুযোগ আসলেই আপনি দেখবেন বিএনপি রাজপথের তেজ এবং এই রাজপথের লড়াইয়ের মাধ্যমে বিএনপি তার কাঙ্ক্ষিত লক্ষ্যে, এদেশের জনগণকে সাথে নিয়ে তার কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছবে। ধন্যবাদ। আমি ছোট্ট করে একটা জিনিস জিজ্ঞাসা করি। আমাকে পার্সোনালি একজন ইনবক্স করেছেন যে আমাদের অ্যাডভোকেট আবেদ রাজা আমাদের কুলাউড়া বিএনপির জন্য একজন বিরাট ভূমিকা রেখে যাচ্ছিলেন, কিন্তু উনাকে বারবার আপনার দল কেন্দ্রীয় কমিটি থেকে উনাকে যেমন নির্বাচনের জন্য উনি প্রস্তুত তাকে নির্বাচন খেলতে চান, কিন্তু দেওয়া হয়নি। এটার কারণটা কি যে উনাকে আমাদের কুলাউড়ার মানুষ এমপি দেখতে চায়, কিন্তু উনাকে কোনো সুযোগ দেওয়া হচ্ছে না? সে সম্পর্কে আমি জানতে চাচ্ছি আপনার কাছ থেকে, আমাদের বদরুজ্জামান সজল ভাইয়ের কাছ থেকে। যাই হোক, দেখেন, একটা রাজনৈতিক দলে ধরেন এমপি বলেন, উপজেলা চেয়ারম্যান বলেন, পৌর চেয়ারম্যান বলেন, ইউনিয়ন চেয়ারম্যান বলেন, প্রত্যেকটি জায়গায় বিএনপির মতো একটি বড় সংগঠনে একের অধিক মনোনয়ন প্রত্যাশী থাকেন, কিন্তু মনোনয়ন একজনই পেয়ে থাকেন। কিন্তু নিকট অতীতে যেটা হয়েছে সেটা হলো গিয়ে এই এক নায়কতান্ত্রিক স্বৈরতান্ত্রিক এই অবৈধ সরকারকে হটানোর জন্য, পরাজিত করার জন্য যে মোর্চা, জাতীয় স্বার্থে, দেশের স্বার্থে যে মোর্চা গঠন করা হয়েছিল, যে ফ্রন্ট গঠন করা হয়েছিল, সেই ফ্রন্টের স্বার্থে এখানে হয়তো আবেদ রাজা সাহেবকে ত্যাগ স্বীকার করতে হয়েছে। এটাই স্বাভাবিক। আপনি দেখবেন যে রাজনীতি করলে কিছু সময় দলের চাইতেও দলের চাইতে আমার দেশকে দেখতে হবে। এই নিকট অতীতের যে নির্বাচন হয়েছে, সেই নির্বাচনে এই দেশকে একটি রাহুর কবল থেকে রক্ষার জন্য আজকে সরকারি দলের বাইরে সমস্ত দল নিয়ে একটি মোর্চা গঠন করা হয়েছিল, যেটা ঐক্যফ্রন্ট নামে। এবং সেই কারণেই এই রাহুর কবল থেকে দেশকে রক্ষার জন্যই আমার বাংলাদেশের বিভিন্ন আসনে আমাদের অত্যন্ত যোগ্য, দক্ষ, ত্যাগী নেতাদেরকে দেশের জন্য ত্যাগ স্বীকার করতে হয়েছে। তো এটা দল এই বিষয়টা অবশ্যই ভবিষ্যতে দলের যখন সুদিন আসবে, তখন আমাদের এই সমস্ত ত্যাগী নেতা যারা সমস্ত সময় তারা পরিশ্রম করে, কষ্ট করে, জল জুলুম নির্যাতন সহ্য করে, তারা যখন দলের কাঙ্ক্ষিত পদ বা কাঙ্ক্ষিত আসন থেকে যারা বঞ্চিত হয়েছেন, দেশ রক্ষার স্বার্থে দলের সিদ্ধান্তকে যারা আন্তরিকভাবে গ্রহণ করেছেন, তাদেরকে অবশ্যই যথাযথভাবে দল মূল্যায়ন করবে। এটা দল দেশের প্রয়োজনে এই সিদ্ধান্তটুকু গ্রহণ করেছে এবং যেটুকুর জন্য আমাদের আবেদ রাজা সহ বাংলাদেশের অনেক আসনে অনেক নেতা এই ত্যাগটুকু স্বীকার করেছেন। আমরা তাদেরকে ধন্যবাদ জানাই। এখানে অন্য কোনো কিছু চিন্তা করার কোনো সুযোগ নেই। ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ আপনাকে। এই মুহূর্তে আমি চলে যাচ্ছি আব্দুল মুহিত সবুজ সাহেবের কাছে। তো সবুজ সাহেব, আমরা শেষ সময় চলে আসছি আপনার কাছে। আমার যে প্রশ্নটা, যে কুলাউড়া উপজেলা বিএনপি তথা সকল ইউনিয়ন বিএনপির কমিটি অবস্থা সম্পর্কে কিছু জানতে চাই। আগামী ইউনিয়ন নির্বাচন, পৌর নির্বাচন, দলীয় মনোনয়ন প্রক্রিয়া সম্পর্কে কিছু বলুন আপনি। ধন্যবাদ আতিক ভাই আপনাকে একটা সুন্দর প্রশ্ন করার জন্য। আপনি জানেন কুলাউড়া উপজেলার 13টি ইউনিয়ন, একটি পৌরসভা এবং কুলাউড়া উপজেলা, সেই কমিটিগুলা কাউন্সিলের মাধ্যমে কিছুদিন আগেই সম্পন্ন হয়েছে এবং এটা বাংলাদেশের একটি মডেল এটি কাউন্সিল হয়েছে কুলাউড়ায়, যে প্রত্যেকটা ওয়ার্ড বিএনপি গঠনের মাধ্যমে ইউনিয়ন বিএনপির কাউন্সিল সংগঠিত হয়েছে। 13টি ইউনিয়নের কাউন্সিলের মাধ্যমে 13টি ইউনিয়ন বিএনপির যে প্রতিনিধি, প্রেসিডেন্ট, সেক্রেটারি এবং সাংগঠনিকের নির্বাচনে সরাসরি ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে কিছুদিন আগেই আমাদের উপজেলা বিএনপির কাউন্সিল সম্পন্ন হয়েছে এবং সেই কাউন্সিলে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের সজল ভাই ইতিপূর্বে বলেছেন, কুলাউড়া উপজেলা শাখার প্রতিষ্ঠাতা সভাপতি জনাব
জয়নাল আবেদিন বাচ্চু, তিনি সভাপতি নির্বাচিত হয়েছেন। এবং আজকের যে আমার সাথে যিনি আলোচনায় আছেন আমাদের সাবেক ছাত্রনেতা, এবং তিনি বিগত দিনেও জাতীয়তাবাদী দল কুলাউড়া উপজেলা শাখার সাধারণ সম্পাদক ছিলেন, বদরুজ্জামান সজল ভাই, তিনি সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। এবং দুজন সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়েছেন, যাদের কথা না বললেই নয়। আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কুলাউড়া কলেজে যিনি দীর্ঘদিন নেতৃত্ব দিয়েছেন, কুলাউড়া উপজেলা ছাত্রদলের বিভিন্ন পর্যায়ে তিনি নেতৃত্ব দিয়েছেন, উপজেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক, সফল ছাত্রনেতা আবু সুফিয়ান, বারবার যিনি কারা নির্যাতিত হয়েছেন, বহু মামলার তিনি আসামি, যিনি সেই আমাদের প্রাণপ্রিয় সাবেক ছাত্রনেতা আবু সুফিয়ান, সে সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়েছেন। এবং আরেক সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আব্দুল সালাম। যে তৃণমূল বিএনপির নেতৃবৃন্দ আজকে দেখা গেছে যাদেরকে নির্বাচিত করেছে সকলেই সাবেক ছাত্রনেতা, এবং তৃণমূলের মানুষের আশার একটি প্রতিফলন এই কুলাউড়া উপজেলা বিএনপিতে সংগঠিত হয়েছে। এবং আপনি বলেছেন যে ইউনিয়ন বিএনপির যে কথাগুলা, ইউনিয়নে একইভাবে অনেকেই বিভিন্নভাবে কাউন্সিলে আসতে চেয়েছেন, কিন্তু সাবেক ছাত্রদলের নেতৃবৃন্দদেরকেই আজকে নেতৃবৃন্দ নির্বাচিত করেছে বিভিন্ন ইউনিয়নে। এখন আসছেন আপনি দলীয় মনোনয়নের কথা, এটা সজল ভাই আগেই বলেছেন। দলীয় মনোনয়নের ক্ষেত্রে আজকে দেখা গেছে যে সেন্ট্রাল বিএনপি একটি প্রজ্ঞাপন ইতিপূর্বে ইতিমধ্যে জারি করেছে। সেখানে একটি স্পষ্ট নির্দেশনা আছে যে ইউনিয়ন পর্যায়ে যারা দলীয় মনোনয়ন চাইবেন চেয়ারম্যান ইলেকশনের জন্য, তারা যদি সেটা পূর্ণাঙ্গ কমিটি হয়, যেহেতু আমাদের কুলাউড়ায় পূর্ণাঙ্গ কমিটি, সবগুলো কমিটি পূর্ণাঙ্গ, কোনো আহ্বায়ক কমিটি নাই, সেক্ষেত্রে ইউনিয়ন বিএনপির প্রেসিডেন্ট, সেক্রেটারি এবং সাংগঠনিক সম্পাদক, উপজেলা বিএনপির প্রেসিডেন্ট সেক্রেটারি, এই 5 জন বসে যাকে মনোনয়ন দেওয়ার কথা তাকে সুপারিশ করে আমাদের চেয়ারপারসনের কার্যালয়ে 5 দিন আগে পাঠিয়ে দিবেন, তিনি মনোনয়ন পাবেন। সেটা স্পষ্ট। বিএনপি এখন আগের অবস্থানে নেই, অনেকটা স্পষ্টভাবে আজকে তারেক জিয়ার নেতৃত্বে বিএনপি পুনর্গঠিত হয়েছে। আজকে ঠিক একইভাবে পৌরসভার নির্বাচনে যিনি পৌর মেয়র হিসাবে নির্বাচন করতে চাইবেন, পৌর কমিটির প্রেসিডেন্ট, সেক্রেটারি এবং সাংগঠনিক সম্পাদক, জেলার প্রেসিডেন্ট, সেক্রেটারি, এই 5 জন সুপারিশ করে ঢাকায় প্রেরণ করবেন গুলশান অফিসে, ম্যাডামের অফিসে। সেখানে যাকে মনোনয়ন দেওয়া হবে তিনি নির্বাচন করবেন। একইভাবে উপজেলা পরিষদের নির্বাচনেও উপজেলা বিএনপির প্রেসিডেন্ট, সেক্রেটারি এবং সাংগঠনিক সম্পাদক এবং জেলার প্রেসিডেন্ট, সেক্রেটারি, এই 5 জনের সমন্বয়ে সুপারিশ করে যাকে মনোনয়ন দেওয়া হবে তার সুপারিশ পাঠানো হবে চেয়ারপারসনের কার্যালয়ে, সেখান থেকে দলীয় মনোনয়ন বিতরণ করা হবে। এটা একদম সুশৃঙ্খল ভাবে, এবং আমি বলবো বাংলাদেশ জাতীয়তাবাদী দল কুলাউড়া উপজেলা শাখা বাংলাদেশের যে কোনো উপজেলা বিএনপি থেকে অনেক শক্তিশালী এবং সুসংগঠিত। আপনাকে আমি শেষ সময় আমরা চলে আসছি, আমি এখন সজল ভাইয়ের কাছে যাব। সজল সাহেব, আমরা শুনেছি আগামী পৌর নির্বাচনে আপনি মেয়র প্রার্থী, এবং এখানে আমরা শুনতে পারছি বিভিন্ন জায়গা থেকে। তো আমি একটা জিনিস বলি যে আপনি মেয়র প্রার্থী আশা করছেন, কিন্তু আমাদের কোনো সময় দলের কোনো কর্মকাণ্ডের কারণে দেখা যাচ্ছে যে আপনাকে দেওয়া হচ্ছে না, অন্য কাউরে দেওয়া হয়ে গেছে। তখন আপনি এই বিষয়টা কিভাবে নেবেন? আপনার কাছ থেকে এই সম্পর্কে আমি জানতে চাচ্ছি। এবং যে আমাদের 13টা ইউনিয়নের যারা বিএনপি নেতাকর্মী আছে, তাদের কি আপনার সাথে এই যে মেয়রের যখন আপনি পদপ্রার্থী হবেন, তারা কি কাজ করবে আপনার সাথে? এই সম্পর্কেও কিছু আপনার কাছে জানতে চাচ্ছি। যাই হোক, ধন্যবাদ আতিকুল ইসলাম সাহেব, আপনি যে প্রস্তুতি করেছেন। তো আমি আগামী পৌরসভা নির্বাচন যেটা, এটাতে আমি পৌর নির্বাচন করার আমি ইচ্ছা পোষণ করেছি। আমি দলের কাছে মনোনয়ন প্রত্যাশী, আমি দলের কাছে আমি মনোনয়ন চাই। দল যদি আমাকে বিবেচনা করে আমি অবশ্যই নির্বাচন করব। দল যদি সেখানে আমাকে বিবেচনা না করে, আমি অবশ্যই, যেহেতু দলের একজন দায়িত্বশীল আমি মানুষ, আমি অবশ্যই দলের সিদ্ধান্তের প্রতি অবিচল থেকে আমি নিজেই যেখানে কাজ করব, সেখানে আমার মনে হয় আমার 13 ইউনিয়নের যারা প্রেসিডেন্ট, সেক্রেটারি সহ নেতাকর্মী যারা রয়েছে, প্রত্যেকেই দলের সিদ্ধান্তের প্রতি অবিচল থাকবেন, দলের সিদ্ধান্তের প্রতি শ্রদ্ধাশীল থাকবেন, এবং দলের সিদ্ধান্তে যদি আমাকে মনোনয়ন দেওয়া হয়, এখানে আমি ব্যক্তি সজল, এখানে কিন্তু বড় বিষয় নয়। সেখানে বড় বিষয় হবে আমাদের প্রতীক ধানের শীষ। সেই ধানের শীষকে বিজয়ী করা আমাদের
এত অঞ্চলের প্রত্যেক নেতা কর্মীর তখন একটা দায়িত্ব থাকবে দানের শীষকে বিজয়ী করা, সেটা আমি হই বা অন্য কেউ হোক। আমি দলের কাছে মনোনয়ন প্রত্যাশী, আমি পৌরসভা নির্বাচন করব। আমি এই কুলাউড়া বাজারের শহরের ব্যবসায়ী কল্যাণ সমিতির আমি 2 বারের সভাপতি। আবারও আগামী নভেম্বরের শেষের দিকে বা ডিসেম্বরের হয়তো প্রথম সপ্তাহে বা মাঝামাঝি কুলাউড়া ব্যবসায়ী সমিতি নির্বাচন হবে, সেখানে আমি আবারও পুনরায় আমি নির্বাচন করার প্রস্তুতি আমি নিচ্ছি। সবকিছু বিবেচনায় রেখে আমি আগামী পৌর নির্বাচন করার জন্য আমি দলের কাছে একজন মনোনয়ন প্রত্যাশী হিসাবে আমি দলের কাছে মনোনয়ন চাই। ধন্যবাদ আপনাকে। আমি এই আব্দুল মুহিত সবুজ সাহেবের কাছে যাব যে আমাদের সজল সাহেব যে সাধারণ সম্পাদক আগামীতে পৌরসভাতে নির্বাচনের জন্য প্রস্তুত নিয়েছেন, আমি এটা বলবো যদি এখন দেখা যাচ্ছে যে সজল সাহেবকে না দিয়ে আমাদের তো দলের কোনো সময় যে পিছন থেকে হঠাৎ করে একজন চলে আসলো এবং একটু বেশি পরিমাণ টাকা দলের কেন্দ্রীয় কমিটি পৌঁছে দিয়ে দিল, তখন দেখা যাচ্ছে সে পেয়ে যাবে। তখন আপনারা ভূমিকা কি থাকবে যে একজন ত্যাগী নেতা, একজন কুলাউড়ার মাটির মানুষের হৃদয়ের ভিতরে সবসময় স্থান নিয়েছেন এবং যে সজল ভাই আজকে দিয়ে সজল ভাইকে যদি হঠাৎ করে এই টাকার কারণে যদি মনোনয়ন না দেওয়া হয় তাহলে এটা সুবিচার হবে না বিচার হবে, সেই সম্পর্কে আপনি সংক্ষেপে একটু বলবেন। দেখেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি একটি সুসংগঠিত রাজনৈতিক সংগঠন এবং আমার জ্ঞান মতে জাতীয়তাবাদী দলে এরকম টাকার কোনো ছড়াছড়ি হয় না। বিএনপি অত্যন্ত সুসংগঠিত এবং এখানে আমি একটু আগে আমি আমার একটা প্রশ্ন উত্তরে আমি আপনাকে বলেছি যে এখানে মনোনয়নের যে বিষয়টি এটি সুস্পষ্ট। যেমন বিগত দিনে যতগুলা নির্বাচন এবং মনোনয়নের কার্যক্রম সংগঠিত হয়েছে সেগুলা অনেকটা অস্পষ্ট ছিল, যে হয়তো জেলা দিবে বা উপজেলা সুপারিশ করবে বা সেন্ট্রাল যে কাউকে দিয়ে দিতে পারে। এখন একটা রাজনৈতিক একটা পরিকল্পনার মধ্যে একটি সুসংগঠিত একটি অবস্থার মধ্যে এখন বিএনপি আছে এবং সেক্ষেত্রে আমার বিশ্বাস, যেহেতু জনাব বদরুজ্জামান সজল তৃণমূলের একজন নেতা, যিনি জাতীয়তাবাদী ছাত্র দলকে কুলাউড়ায় প্রতিষ্ঠিত করতে তিনি তার শ্রম গাম ত্যাগ স্বীকার করেছেন। তিনি যুবদলের রাজনীতি করেছেন, তিনি বিএনপির আজকে নতুন করে সাধারণ সম্পাদক নন। যখন বিএনপি ক্ষমতায় ছিল 2001 থেকে 2005 সালে, তখনও বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি কুলাউড়া উপজেলা শাখার সাধারণ সম্পাদক জনাব বদরুজ্জামান সজল। এখন তিনি কাউন্সিলের মাধ্যমে, তৃণমূলের নেতৃবৃন্দের কাউন্সিলের মাধ্যমে তিনি আজকে সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। এবং আপনাকে বলি যেটা হলো যে এই কুলাউড়ার বাজারে যে প্রায় 2800 থেকে 2900 ভোটার, সেখানে ভালো ব্যবসায়ীরা হচ্ছে সমাজের একজন সর্বজন শিক্ষিত মানুষ। সেই ব্যবসায়ী সমাজে যার একটা তুমুল একটা গ্রহণযোগ্যতা, আমি বলবো যিনি বারবার নির্বাচিত হয়েছেন সভাপতি পদে, এইবারও তিনি নির্বাচন করতে অনীহা প্রকাশ করেছিলেন, কিন্তু আমার জানা মতে ব্যবসায়ী সম্প্রদায়ের অনেকেই তাকে অনেকটা অনুরোধ করেছেন যে পুনরায় এই ব্যবসায়ী সমিতির হাল ধরার জন্য, যার কারণেই তিনি সভাপতি পদে আবার প্রার্থী হয়েছেন। আমার বিশ্বাস বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি কুলাউড়া পৌর শাখা, এখন এটা কুলাউড়া পৌরের উপর অনেকটা দায়িত্ব বর্তায়। কুলাউড়া পৌর শাখার নেতৃবৃন্দ এবং জেলার নেতৃবৃন্দ এই কুলাউড়া বিএনপিকে সুসংগঠিত রাখতে এবং দানের শীষের বিজয় ছিনিয়ে আনতে তৃণমূলের আশা এবং আকাঙ্ক্ষার প্রতীক জনাব বদরুজ্জামান সজলকে দানের শীষ প্রতীক দেওয়া হবে। যদি দানের শীষ প্রতীক আমাদের এই নেতাকে না দেওয়া হয়, সেখানে কোনো টাকার খেলা বা ছড়াছড়ি হবে না। যদি অন্য কোনো কারণে বা ভিন্ন কোনো কারণে দল যদি মনে করে অন্য কাউকে মনোনয়ন দেওয়া হবে, দানের শীষ যিনি পাবেন তিনি আমি নয়, জনাব বদরুজ্জামান সজল নিজেই বলেছেন তিনিও কর্মী হয়ে সেখানে কাজ করে যাবেন। আমরা দলের প্রতি আমরা আমাদের আনুগত্য রেখেই আমরা জাতীয়তাবাদী দলের কার্যক্রম পরিচালিত করে যাব এবং আসছি ইনশাআল্লাহ। ধন্যবাদ। আমি এখন চলে যাচ্ছি, আমরা শেষ সময় চলে আসি আমার অনুষ্ঠান শেষ সময়। তখন আমি সজল ভাইকে আমি একটা প্রশ্ন করতে চাই যে আমরা এই যে আমাদের নেতাকর্মী জেলে আছেন এবং নেতাকর্মী কোনো সময় কিছু নেতাকর্মী আছে গরিব, তারা হয়তো জেল থেকে টাকা নেই, বাইরেতে পারতেছে না, জেলে এখনো আছে। তো উনাদেরকে আপনারা কিভাবে সহযোগিতা করেন যে আমাদের নেতাকর্মী যারা জেলে আছে, এবং এই যে মহামারীর সময় যে আমাদের কিছু নেতাকর্মী আছে খুব গরিব এবং তাদেরকে কিভাবে আপনারা দেখছেন একটু সংক্ষেপে বলবেন। ধন্যবাদ। আমরা এই বিষয়টা আপনি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন করেছেন এবং আপনাকে ধন্যবাদ, কারণ এটা দলের জন্য যারা আসলে কাজ করেন, দলকে যারা ভালোবাসেন,
তারা অনেকেই আসলে অনেক অসহায় এবং বিভিন্ন কারণে তারা অনেকভাবে অনেক গরিব, অসহায়, অসচ্ছল অনেক ব্যক্তিবর্গ রয়েছে। আসলে তাদেরকে সহযোগিতা করা আমাদের উচিত, এবং আমরা বর্তমান কমিটির নেতৃবৃন্দ আমরা এই বিষয়টাকে অত্যন্ত গুরুত্বের সাথে আমরা দেখছি, চিন্তা করছি, বিবেচনা করছি। এবং ইতিমধ্যেই আপনারা জানেন যে আমরা কুলাউড়া উপজেলা বিএনপি হোয়াটসঅ্যাপ গ্রুপ গঠন করেছিলাম। আমরা সেই উপজেলা বিএনপি হোয়াটসঅ্যাপ গ্রুপ গঠনের মাধ্যমে আমরা একটি বিশাল ফান্ড কালেকশন করে আমরা করোনা ভাইরাসের সময় আমরা আমাদের অসচ্ছল এবং যারা কর্মহীন হয়ে পড়েছিল আমাদের দলীয় নেতাকর্মী তথা সাধারণ জনগণকে আমরা ত্রাণ সামগ্রী তাদের হাতে পৌঁছে দেওয়ার আমরা চেষ্টা করেছি। পাশাপাশি আমরা এখনো আমাদের দলীয় নেতাকর্মীর মধ্যে যারা দীর্ঘদিন থেকে অসুস্থ অবস্থায় পড়ে আছেন বা দীর্ঘদিন থেকে বিভিন্ন পর্যায়ে তারা কর্মহীন অবস্থায় আছেন এবং যারা অসচ্ছল, দরিদ্র, তাদেরকেও আমরা প্রবাসী যারা আমাদের জাতীয়তাবাদী দলের আমাদের বিভিন্ন পর্যায়ের আমরা নেতাকর্মী যারা রয়েছেন তাদের মাধ্যমে আমরা তাদেরকে সহযোগিতা করার চেষ্টা করছি। আপনাকে যদি আমি একেবারে রিসেন্টলি এই এক সপ্তাহের মধ্যে একটি বিষয় আপনার নজরে আনবো এবং আপনার এই লাইভ অনুষ্ঠানের মাধ্যমে আসলে যারা এটা দেখছেন তারা জানলে হয়তো এটা উপকৃত হবে। আমাদের প্রীতিম পাশা ইউনিয়নের আমরা একটি ওয়ার্ডের সাংগঠনিক সম্পাদক সাদুদ্দিন সাহেব, উনি আমাদের প্রীতিম পাশা ইউনিয়নের বিএনপি নেতৃবৃন্দ তারা আমাদের কাছে নিয়ে এসেছিলেন যে উনি একটি পা আপনার ক্যালসিয়ামের অভাবে উনি হাঁটতে পারছেন না, এবং উনি ঢাকায় চিকিৎসা করানোর পর উনি যেটুকু চিকিৎসা করেছেন এখন দুইটি ইনজেকশনের জন্য ওনার প্রায় 14,000 টাকার প্রয়োজন, এবং সেই টাকাটি ম্যানেজ করতে পারলে হয়তো এই লোকটি হাঁটতে পারবেন এবং মোটামুটি এখন উনিও একটু ইমপ্রুভের পথে, উন্নতির পথে। আমরা সেই কথাটি শোনার সাথে সাথে আমরা আমাদের প্রবাসের আমাদের দুজন তারা সাবেক ছাত্র নেতা, তাদের সাথে আমরা যোগাযোগ করেছিলাম যে এটার ব্যবস্থা করার জন্য। কিন্তু আপনি শুনলে আশ্চর্য হবেন, আমরা যে দুইজনের সাথে কথা বলেছি দুইজনের মধ্যে একজন 4,000 টাকার একটা ইনজেকশন, আরেকজন 10,000 টাকার একটা ইনজেকশন, এই দুইজনই বলেছে যে আমরাই এটা বেয়ার করবো, এটা কোথাও উঠানোর দরকার নেই বা কালেকশনের কোনো দরকার নেই, আমরা দুইজন 4,000 এবং 10,000 দুইটা ইনজেকশনের প্রয়োজন 14,000 টাকা, এটা আমরাই দিয়ে দেবো। এবং তারা ইতিমধ্যেই এই টাকাটা পাঠিয়েছেন এবং আমরাও ইতিমধ্যে কুলাউড়া উপজেলা বিএনপির নেতৃবৃন্দ আমরা প্রীতিম পাশা গিয়ে আমাদের প্রীতিম পাশা ইউনিয়ন বিএনপির নেতৃবৃন্দের মাধ্যমে আমরা এই টাকাটা ওনাকে হস্তান্তর করেছি। এইভাবে আমরা ধরেন আমাদের যারা অসচ্ছল, গরিব এবং যারা অসুস্থ, কঠিন রোগে যারা আক্রান্ত, যারা চিকিৎসা ব্যবস্থা নির্বাহ করার মতো কোনো অবস্থা নেই, আমরা চেষ্টা করছি আমাদের সাধ্য মতো আমাদের প্রবাসী যারা ছাত্রদল, যুবদল, বিএনপির যারা এই কুলাউড়ার মাটিতে রাজনীতি করে গিয়ে আজকে প্রবাসেও তারা বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে ভালোবাসেন এবং জাতীয়তাবাদী দলের জন্য অনেক কিছু করেন, তাদের সহযোগিতা নিয়ে আমরা এই কাজটি করে যাওয়ার চেষ্টা করছি। এবং আমরা আপনার মাধ্যমে আমরা যারা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেতাকর্মী যারা যেখানেই আছেন তাদেরকে আশ্বস্ত করতে চাই যে আমরা আমাদের দলের যারা কঠিন পরিস্থিতির সম্মুখীন আছে আমরা চেষ্টা করব তাদের পাশে দাঁড়ানোর এবং তাদেরকে সহযোগিতা করার, এবং সেটার জন্য যারা আমাদেরকে সহযোগিতা করছেন আমি এই সুযোগে তাদেরকে উপজেলা বিএনপির পক্ষ থেকে আন্তরিক কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাচ্ছি। ভবিষ্যতেও যাতে এই কার্যক্রমটা ওনারাও অব্যাহত রাখেন, আমরাও যাতে এটা অব্যাহত রাখতে পারি। ধন্যবাদ সজল ভাই। আমি সংক্ষেপে আমার আব্দুল মুহিত সবুজ সাহেবের কাছে সংক্ষেপে যাব যে আব্দুল মুহিত সবুজ সাহেব, আমাদের ইউনিয়ন পর্যায়ে কিছু বর্তমান দলীয় চেয়ারম্যানের কারণে কিন্তু আমাদের কিছু নেতা কর্মী বর্তমানে খুব বেশি হয়রানির শিকার। তো এই যে হয়রানির শিকার হচ্ছেন যে, তো এই বিষয়ে আপনি একজন দপ্তর সম্পাদক হিসাবে আপনার কাছে জানতে চাই এই বিষয়ে আপনাদের ভূমিকা কি সংক্ষেপে বলেন। কারণ আমি এরকম আমার কাছে প্রচুর আসতেছে বিভিন্ন ইউনিয়ন থেকে যে ভাই আমরা তো এই ইউনিয়নের চেয়ারম্যান এই পর্যায়ে আমাদেরকে হয়রানি করতেছে, এটা তো এই সম্পর্কে আপনার সংক্ষেপে একটু বলবেন যে এই মানুষ
আমাদের ধন্যবাদ আতিক ভাই। আমাদের কাছে এরকম যেগুলা কোনো অভিযোগ আসে নাই যে আমাদের দলীয় চেয়ারম্যানদের কারণে কাছে আমাদের দলীয় নেতাকর্মীরা বিভিন্নভাবে হয়রানির শিকার হচ্ছে। প্রশ্নটা হয়তো আপনার এরকমই। তো আমাদের কাছে এরকম কোনো ইনফরমেশন নাই। আমি জাতীয়তাবাদী দলের দপ্তর সম্পাদক কুলাউড়া উপজেলার, এবং এখানে আলোচনায় আছেন আমাদের সাধারণ সম্পাদক। এরকম যদি কোনো ধরনের কোনো অভিযোগ আমাদের কাছে আসে, ইনশাল্লাহ আমরা আমরা দলীয় প্রেক্ষাপটে তাদেরকে সার্বিক সহযোগিতা এবং এই বিষয়টির কারণ দেখে দেখে আমরা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের ইনশাল্লাহ চেষ্টা করব। ধন্যবাদ। প্রিয় দর্শক, এতক্ষণ পর্যন্ত আমাদের আজকে লাইভ অনুষ্ঠান দেখছেন। আমরা শেষ সময় চলে আসছে। এখন আমরা শেষ সময় আমাদের বদরুজ্জামান সজল ভাইয়ের কাছ থেকে আমরা কুলাউড়ার উদ্দেশ্যে এবং আমাদের বিএনপির নেতা কর্মীর উদ্দেশ্যে এবং আগামীতে আমাদের সজল ভাই মেয়র প্রার্থী হিসাবে উনি এই যে কুলাউড়ার মেয়র প্রার্থী হিসাবে কিছু সংক্ষেপে বলবেন এবং আমাদের শ্রদ্ধাভাজন ব্যক্তি আজকে আপনার আমাদের লাইভ স্ট্রিম থেকে বিদায় নেবেন আপনার কাছ থেকে। তো সজল ভাই, আপনি সংক্ষেপে কুলাউড়ার উদ্দেশ্যে এবং আগামীতে আপনি নির্বাচনের জন্য প্রস্তুত হচ্ছেন এই বিষয় নিয়ে সংক্ষেপে একটু কুলাউড়ার উদ্দেশ্যে কিছু বলবেন এবং নেতা কর্মীর বিষয়। ধন্যবাদ। আমি 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 কুলাউড়া টিভি, বিশেষ করে কুলাউড়া টিভির আতিকুল ইসলাম, আপনার মাধ্যমে আসলে আজকে আমরা এখানে যুক্ত হয়েছি। প্রথমেই যেহেতু শেষ প্রশ্ন, আমি আগে এটাই বলে নিই। প্রথমেই আপনাকে বিশেষ বিশেষ ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি আমার ব্যক্তিগত পক্ষ থেকে, আমার কুলাউড়া বাজারবাসীর পক্ষ থেকে এবং বিশেষ করে উপজেলা বিএনপির পক্ষ থেকে। এবং পাশাপাশি যারা এই লাইভ অনুষ্ঠানটি দেশে এবং বিদেশে যারা উপভোগ করছেন, আমার জাতীয়তাবাদী দল তথা অঙ্গ সহযোগী সংগঠন তথা সাধারণ জনগণ যারা রয়েছেন, তাদের প্রত্যেককে আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে, আমার কুলাউড়া বাজারের পক্ষ থেকে এবং উপজেলা বিএনপির পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। পাশাপাশি যারা আজকে এখানে লাইক এবং কমেন্টস নিয়ে যারা এসেছেন, যারা বিভিন্ন ধরনের কমেন্টস করেছেন, আমি তাদেরকেও সাধুবাদ জানাই, স্বাগত জানাই। এবং আমার প্রিয় অনুজ, কুলাউড়া উপজেলা বিএনপির অত্যন্ত সুযোগ্য দপ্তর সম্পাদক এবং স্বেচ্ছাসেবক দলের কুলাউড়া উপজেলা শাখার সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুল মুহিত সবুজ, আমি তাকেও ধন্যবাদ জানাই আজকে এখানে আমার সাথে সংযুক্ত হওয়ার জন্য। আমি এই লাইভ অনুষ্ঠানের মাধ্যমে আমি পৃথিবীর যেখানেই আছেন, বিশেষ করে আমার বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেতা কর্মী সমর্থক, আমি প্রত্যেককে আমি ধন্যবাদ জানাই, আন্তরিক কৃতজ্ঞতা জানাই, আমার দলের পক্ষ থেকে, আমার বাজারবাসীর পক্ষ থেকে, আমার ব্যক্তিগত পক্ষ থেকে। এবং আমি বিশেষ করে এই অনুষ্ঠানের মাধ্যমে আমি আপনাদের কাছে আমি দোয়া চাই এবং সহযোগিতা চাই। আমার উপর দল যে দায়িত্ব অর্পণ করেছেন, সেই দায়িত্বটুকু যাতে আমি সবাইকে নিয়ে ঐক্যবদ্ধভাবে আমি যথাযথভাবে পালন করে যেতে পারি, সেই দোয়া এবং সহযোগিতা। এবং আমি আপাতত কুলাউড়া ব্যবসায়ী কল্যাণ সমিতির নির্বাচনের জন্য আমি কাজ করছি। সেই নির্বাচনটি একেবারে অত্যাসন্ন। আপনাদের সবার কাছে আমি দোয়া চাই, সহযোগিতা চাই এবং পরবর্তীতে পৌরসভা নির্বাচন যেটা আসছে, সেই নির্বাচনে বদরুজ্জামান সজল সাহেব, আপনার এখানে একটা প্রশ্ন আমি ভিতরে দিতে চাচ্ছিলাম যে এটা আমার মনে ছিল না যে আমরা পৌরসভার ভিতরে আপনি যদি মেয়র হন, কিংবা আমরা জানি যে পৌরসভার ভিতরে বিভিন্ন ওয়ার্ডে গ্যাস সংযোগ নেই, কিন্তু গ্যাস তো আমাদের পাশাপাশি বরমশালে এখানে আমাদের স্থাপিত আছে। তো যদি আপনি আগামীতে এরকম হন, এর আগে যদি গ্যাস বিভিন্ন জায়গাতে সংযোগ হয়নি, তখন আপনার কি ভূমিকা? আমি আসছি, আমি এই কথাটি আপনি না বললেও আমি এই কথাটি কোট করতাম। যাই হোক, তো আমি পৌরসভা নির্বাচনের আমি প্রস্তুতি, আমি সিদ্ধান্ত গ্রহণ করেছি পৌরসভা নির্বাচন করব এবং সেই আলোকে আমি বিভিন্ন ওয়ার্ডে আমি গণসংযোগ করছি। আমি দলের কাছে মনোনয়ন প্রত্যাশী। আমি আশা করি দল আমাকে যদি বিবেচনা করে, আমি আমার সর্বশক্তি দিয়ে আপনাদের সবার সহযোগিতা নিয়ে আমি দলকে এই আসনটি উপহার দেওয়ার আমি চেষ্টা করব। সেই লক্ষ্যে আমি আপনাদের প্রত্যেকের কাছে, বিশেষ করে আমার দলের দেশে এবং বিদেশে যারা বিভিন্ন পর্যায়ে রয়েছেন, প্রত্যেকের কাছে আমি দোয়া এবং সহযোগিতা কামনা করছি। এবং যেটি আপনি এই মুহূর্তে উল্লেখ করলেন, আমি কিন্তু আপনাকে লাস্ট পর্যায়ে এই কথাটি বলতাম যে আপনি ইতিমধ্যেই আপনার কুলাউড়া টিভি, আপনার মাধ্যমে বরমচাল, ভাটেরা, ব্রাহ্মণবাজার মিলে বর্তমানে গ্যাসের বিষয় নিয়ে, যে গ্যাসের যে নামকরণ, যেটা আমাদের এলাকার গ্যাস কিন্তু এখানে নামকরণ করা হয়েছে ফেন্সুগঞ্জ, এখানে এই বিষয়টি নিয়ে আপনি ইতিপূর্বে কুলাউড়া, বিশেষ করে ভাটেরা, ব্রাহ্মণবাজার, বরমচালের অনেককেই
আপনি আপনার লাইভে নিয়ে এসে আপনি অনুষ্ঠান করেছেন, আমি সেগুলা দেখেছি এবং সত্যি আপনার এই উদ্যোগকে আমি মনে প্রাণে অত্যন্ত আমার ভালো লেগেছে এবং আমি সুযোগ পাইনি, আজকে যেহেতু সুযোগ পেয়েছি আমি বলবো আমি তথা আমার দল কুলাউড়া উপজেলা বাংলাদেশ জাতীয়তাবাদী দল আমরা সর্বাত্মক ভাবে এই দাবির প্রতি আমরা একমত এবং আমি কথা দিচ্ছি যদি আমাদের কোনো সুযোগ কখনো আসে অবশ্যই এই গ্যাস ক্ষেত্র যেটা আমাদের অঞ্চল থেকে গ্যাস উৎপাদিত হচ্ছে আমাদের এই এলাকার গ্যাস সংযোগ নিশ্চিত করে নামকরণ তো হবেই এবং আমাদের এই 3টি ইউনিয়ন 4টি ইউনিয়ন বক্সিমল ভাটেরা বরমচাল ব্রাহ্মণবাজার এই এলাকায় যাতে গ্যাস সংযোগ নিশ্চিত করে অন্য কোথাও এই গ্যাস নিয়ে যাওয়া হয় সেই বিষয়টি আমরা নিশ্চিত করব এবং বর্তমানে এই ন্যায়সঙ্গত দাবির প্রতি আমরা একমত পোষণ করছি এবং যদি আপনারা কখনো আমাদেরকে আহ্বান করেন আপনাদের এই গ্যাসের বিষয়ে বিশেষ করে নামকরণ তথা এই অত্র অঞ্চলের গ্যাস সংযোগের জন্য যে কোনো ন্যায়সঙ্গত দাবির সাথে আমার দল আপনাদের সাথে ঐক্যমত থাকবে, একাত্মতা পোষণ করবে এবং আন্দোলন সংগ্রামে আমরা সক্রিয় থাকব এই আশাবাদ ব্যক্ত করছি এবং আবারও আপনি সহ এই কুলাউড়া টিভির কলা কুশলী যারা রয়েছেন এবং দেশ বিদেশে যারা এই প্রোগ্রামটি উপভোগ করছেন তাদের প্রত্যেককে আমি আন্তরিকভাবে শ্রদ্ধা ভালোবাসা এবং কৃতজ্ঞতা জানাই। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ আপনাকে। এই মুহূর্তে আমি চলে যাচ্ছি আমাদের মোহাম্মদ আব্দুল মুহিত সবুজ সাহেবের কাছে। যে সবুজ সাহেব, আপনি আগে আমাদের গ্যাস বিষয় নিয়ে একবার আসছিলেন, তো আপনার 93 বেজ থেকে ভূমিকা রেখেছিলেন এবং আপনি একজন বিএনপি দপ্তর সম্পাদক হিসাবে আপনার এই যে আমাদের থানা ভিত্তিক ইউনিয়ন ভিত্তিক যারা আমাদের নেতা কর্মী আছে তাদের উদ্দেশ্যে কিছু বলবেন এবং আগামীতে আমাদের দলের করণীয় কি থাকবে এই বিষয়ে একটু সংক্ষেপে আলোচনা করে আপনি দর্শকের কাছ থেকে বিদায় নিতে পারবেন। আপনি মিউট সবুজ সাহেব, আপনার মিউট করা, এটা খুলে। ধন্যবাদ আতিক ভাই এবং কুলাউড়া টিভির কলা কৌশলী যারা আছেন, আপনি উপস্থাপক আতিকুল ইসলাম আতিক আজকের আলোচনায় আমার সাথে যুক্ত হয়েছেন আমার অত্যন্ত শ্রদ্ধেয় জাতীয়তাবাদী ছাত্র দলের সোনালী ফসল কুলাউড়া উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক জনাব বদরুজ্জামান সজল ভাই সহ আজকে যারা ভিউয়ার্স যারা এই অনুষ্ঠানটি উপভোগ করছেন সবাইকে আমি বাংলাদেশ জাতীয়তাবাদী দল কুলাউড়া উপজেলা শাখার পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন এবং মোবারকবাদ জানাই এবং আপনাদের গ্যাস আন্দোলনের যে প্রক্রিয়াটা আপনারা পালন করে যাচ্ছেন, আপনারা কাজ করে যাচ্ছেন, আপনাদের সকলের সাথে আমি ইতিপূর্বে আপনিও বলেছেন যে আমি আপনাদের এই আন্দোলনের সাথে আমি একাত্মতা পোষণ করেছি এবং লাইভ প্রোগ্রামে এসে কথাবার্তাও বলেছি। ইনশাআল্লাহ সজল ভাই তো বলেই দিয়েছেন যে আমাদের জাতীয়তাবাদী দলের যদি কখনো সুযোগ হয় আমরা এই গ্যাস সংযোগ এবং নামকরণের যে বিষয়টি আমরা ন্যায়সঙ্গত এই দাবির সাথে আমরা একত্রতা পোষণ করে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস প্রদান করেছেন তিনি। আমিও ওনার কথার সাথে একমত পোষণ করি এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি যারা নেতৃবৃন্দ আছেন বিভিন্ন দেশে বিদেশে যারা ছড়িয়ে ছিটিয়ে আছেন সেই ক্রান্তিকালে বিএনপির পাশে দাঁড়ানোর জন্য এবং আমাদের সাথে একাত্মতা পোষণ করার জন্য সবাইকে উদাত্ত আহ্বান জানাচ্ছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং নিরাপদে থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের কুলাউড়া লাইভ স্ট্রিম আপনারা দেখেছেন এবং কুলাউড়ার সমসাময়িক বিষয় নিয়ে এবং বিএনপির সমসাময়িক বিষয় নিয়ে আমাদের আলোচনা করেছেন আমাদের সাধারণ সম্পাদক বদরুজ্জামান সজল ভাই এবং দপ্তর সম্পাদক আব্দুল মুহিত সবুজ সাহেব আমাদেরকে সময় দেওয়ার জন্য। আর যারা লাইক কমেন্ট করে এতক্ষণ পর্যন্ত আমাদের সাথে সবাইকে কুলাউড়া টিভির পক্ষ থেকে ধন্যবাদ জানাই। আর আমি আমাদের সজল ভাইকে একটু অবগত করি, আমাদের কুলাউড়া টিভি শুধু গ্যাস নিয়ে নয়, রাজনৈতিক নিয়ে আমাদের কুলাউড়া টিভি সবসময় যায় কুলাউড়ার যে কোনো বিষয় নিয়ে তুলে নিয়ে আসা, সেটা সবসময় চায় কুলাউড়া টিভি। আপনাদের সহযোগিতা কুলাউড়া টিভির সাথে থাকার জন্য অনুরোধ করছি, আমাদেরকে সহযোগিতা সবসময় করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দীর্ঘায়ু কামনা করি। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। থ্যাংক ইউ।